লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, গ্রামে দিনের অর্ধেক সময় থাকছেই না বিদ্যুৎ। দুঃখ প্রকাশ প্রতিমন্ত্রীর। এলএনজি টার্মিনাল মেরামতে ৭২ ঘন্টা বন্ধ থাকলে বাড়বে সংকট। রাষ্ট্রপতি নির্বাচনে দলের বিপক্ষে ভোট দেওয়ার সুযোগ নেই, এখনও চূড়ান্ত হয়নি বিএনপি প্রার্থী, জানালেন চিফ হুইপ। ২০ আগস্ট সরাসরি সম্প্রচার হবে ভোট গ্রহণ। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে ১২০০ কিলোমিটার খাল খনন করেছে সরকার। ৩.৫ কোটি গাছের চারা রোপণ। ইশতেহার বাস্তবায়নে নানা উদ্যোগ, প্রযুক্তিভিত্তিক সমাধানে জোর। র্যাবের নাম বদলে আসছে এসআরবি। ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা, শৃঙ্খলা ভঙ্গে ব্যবস্থা মহাপরিচালকের হাতেই। মৌলিক পরিবর্তন নেই, প্রতিরক্ষার সদস্য না রাখার পরামর্শ। ভোরের সময় সঙ্গে আছি আমি মেজবাহুল আলী। তীব্র গরমের মধ্যে বিদ্যুৎ ঘাটতিতে সারা দেশে বেড়েছে লোডশেডিং। ঢাকার পরিস্থিতি স্বাভাবিক থাকলেও বিভিন্ন জেলা, শহর ও গ্রামে দিনে রাতে মিলিয়ে প্রায় অর্ধেক সময়ই থাকছে না বিদ্যুৎ। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন, ব্যাহত হচ্ছে ব্যবসা বাণিজ্য এবং কারখানার উৎপাদন। সোমবার রেকর্ড ৩,৬৭১ মেগাওয়াট লোডশেডিং হয়। ভ্যাপসা গরমের মধ্যে বেড়েছে লোডশেডিং। বাসাবাড়ি থেকে ব্যবসা প্রতিষ্ঠান, কোথাও নেই বিদ্যুৎ। গরমে অতিষ্ঠ মানুষের ভরসা হাত পাখা। রান্নারও কষ্ট হয়, আমরা কারেন্টে রান্না করি, তারপরে বাচ্চা কাচ্চা নিয়ে কিভাবে থাকা যায়। পানি নিয়ে কষ্ট, গরমের কষ্ট, তো অস্থির হয়ে আছি। নগর থেকে গ্রাম, সব জায়গায় একই পরিস্থিতি। শিডিউল ছাড়া ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। গ্রাহকের অভিযোগ, দিনরাত মিলিয়ে কোথাও কোথাও অর্ধেক সময় বিদ্যুৎ থাকছে না। ব্যাহত হচ্ছে গৃহস্থালির কাজকর্ম। শিশু ও বয়স্কদের পাশাপাশি বিপাকে শিক্ষার্থীরাও। জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে ভাই। সকালে নাই ঘুমেও শান্তি নাই, কাজ করেও শান্তি নাই। 12 ঘন্টার মধ্যে 6 ঘন্টা কারেন্ট থাকে না, আধা ঘন্টা আসে, 3 ঘন্টা নাই। এতে আমাদের ব্যবসার ক্ষতি হচ্ছে। এক সপ্তাহ ধরে ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যস্ত খুলনার জনজীবন। শহরে দিনরাত মিলিয়ে 8 থেকে 10 ঘন্টা, আর গ্রামে 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না। বিকল্প বিদ্যুতের ব্যবস্থা না থাকায় নষ্ট হচ্ছে ফ্রিজের মালামাল। ব্যবসা বাণিজ্যের অবস্থা খুব খারাপ, এখন তো আমাদের চলাই দুষ্কর হয়ে যাচ্ছে। এক সপ্তাহ ধরে কোনো কারেন্ট আমরা পাচ্ছি না, মাঝে আসে আবার চলে যায়। সারা রাত কোনো কারেন্ট থাকে না, এই আসে যায়। চট্টগ্রামে দিনে কয়েক দফা বিদ্যুৎ না থাকায় বাসাবাড়ি, দোকানপাট ও ছোট শিল্প কারখানার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। মাদারীপুরের সবচেয়ে কষ্টে পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহকরা। কারখানার উৎপাদন নেমে গেছে অর্ধেকে। দিনের মধ্যে 4 থেকে 5 বার কারেন্ট যায়, গেলে তার সাথে সাথে আসে না। ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা পর পর কারেন্ট আসে। মাল ভালো মতন ডেলিভারি দিতে পারি না এবং কাস্টমার ছিল করে। 8 থেকে তো 10-12 বার কারেন্ট যায়, চলে যায়, আমরা কাম কাজ করতে পারি না। সিলেটের 4 জেলার পিডিবি এলাকায় রয়েছে বড় ঘাটতি। পল্লী বিদ্যুতের আওতাধীন এলাকাতেও পরিস্থিতি ভয়াবহ। ময়মনসিংহ নগরীর প্রায় প্রতিটি এলাকাতেই 1 থেকে 1.5 ঘন্টা পর পর বিদ্যুৎ বিভ্রাট ঘটছে। 24 ঘন্টার মাঝে 12 ঘন্টাও থাকে না। রান্না করতে যাচ্ছি, কারেন্ট নাই। ঘুমাতে যাচ্ছি, তখনও কারেন্ট নাই। আইসক্রিম রাখি, আইসক্রিম নষ্ট হয়ে যায়, ফ্রিজ লোডিং নেয় না। কারেন্ট না থাকলে আমাদের সম্পূর্ণ বৈশা থাকতে হয়। জাতীয় গ্রিড থেকেই সরবরাহ কম হওয়ায় এই ভোগান্তি। চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় বিদ্যুৎ পেলে জনভোগান্তি কমার আশা বিদ্যুৎ বিভাগের কর্মকর্তার। চাহিদা অনুযায়ী আমরা বিদ্যুৎ এখানে বরাদ্দ পাচ্ছি না। কিছুদিনের মধ্যে এই সমস্যা এখানে সমাধান হবে। আশা করি জেনারেশনের এখানে বৃদ্ধি পেলে আমরা আমাদের লোডশেডিং কমে আসবে। কুমিল্লায় চাহিদার বিপরীতে ঘাটতি 260 মেগাওয়াট, চট্টগ্রামে 141 মেগাওয়াট, নেসকোর আওতাধীন রংপুর মহানগরে 95 থেকে 110 মেগাওয়াট কম পাওয়া যাচ্ছে। শেরপুরে অর্ধেক পাওয়া গেলেও নীলফামারীতে তারও কম পাওয়া যাচ্ছে। এদিকে মানিকগঞ্জে 194 মেগাওয়াটের বিপরীতে 137 মেগাওয়াট বিদ্যুতের সরবরাহ রয়েছে। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। পূর্ণ সক্ষমতায় ফেরাতে 72 ঘন্টার জন্য বন্ধ থাকবে ত্রুটিপূর্ণ এলএনজি টার্মিনাল। এতে সংকট আরও তীব্র হওয়ার ইঙ্গিত দিলেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। চলমান গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য দুঃখ প্রকাশ করে তিনি বলেন, তাৎক্ষণিক সমাধান না থাকলেও সমাধানের চেষ্টা করছে সরকার। জ্বালানি খাতে বেসরকারি খাতে জোর দিয়ে মন্ত্রী জানান, কোনো প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা নয়, তেল আমদানিতে সবার সমান সুযোগ তৈরির জন্যই নীতিমালা করা হচ্ছে। তীব্র লোডশেডিং, ভুতুড়ে বিলের অভিযোগ, কখনো তেল সংকট, আবার কখনো গ্যাসের জন্য হাহাকার। এই চ্যালেঞ্জ আরও তীব্র হয়েছে মধ্যপ্রাচ্যের উত্তেজনায়। এসবের মধ্যেই আবার বিদ্যুৎ বিতরণ ও জ্বালানি তেল আমদানি বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার আলোচনা। এমন পরিস্থিতিতে রাজধানীতে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ FERB-র আয়োজন জ্বালানি খাতের সংকট
সম্ভাবনা ও উত্তরণের উপায় শীর্ষক সেমিনার। এতে সাম্প্রতিক গ্যাস বিদ্যুৎ পরিস্থিতি স্বীকার করে দুঃখ প্রকাশ করেন প্রতিমন্ত্রী। সময়টা আমাদের কারোর জন্য স্বস্তিকর নয়, বলতে কোনো দ্বিধা নেই। বিদ্যুতের চাহিদা এবং সরবরাহের মধ্যে একটি বড় ধরনের গ্যাপ রয়ে গেছে, একইভাবে জ্বালানিরও সরবরাহ গ্যাপ রয়েছে। এই সত্যটা কিন্তু আমরা অস্বীকার করছি না এবং করবও না। এই সমস্যার দায় আমাদের না, এ কথা বলেও পার পাবার কোনো সুযোগ নেই। তো আমি আপনাদেরকে এটুকু আশ্বস্ত করতে পারি, তাৎক্ষণিক সমাধান সূত্র আমাদের পাশে না থাকলেও আমরা চেষ্টা করেছি কষ্ট কিভাবে লাঘব করা যায়। তবে কারিগরি জটিলতা সারাতে আবারও অন্তত 72 ঘন্টার জন্য বন্ধ রাখতে হতে পারে ত্রুটিপূর্ণ এলএনজি টার্মিনালটি। তাই গ্যাস সংকট ফের তীব্র হওয়ার পূর্বাভাস দিলেন প্রতিমন্ত্রী। একটা বয়লারের কাজ চলছে, আরেকটা বয়লার কিন্তু এখনো কিন্তু ফাংশন হয়নি। এইটা ফাংশন করতে গেলে আবার সাময়িকভাবে প্রথম বয়লারটা অপারেশন বন্ধ রাখতে হবে। দিস ইজ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ। সেই কারণে আমরা তাদের সাথে আলোচনা চালাচ্ছি কোন সময়টা আমরা নির্ধারণ করতে পারি যে সময়ে মানুষের কষ্ট কম হবে। সেমিনারে জ্বালানি তেল আমদানি বেসরকারি খাতে ছাড়া হলে ভোক্তা স্বার্থ নিয়ে শঙ্কা তুলে ধরেন ক্যাবের জ্বালানি উপদেষ্টা। যখন কোনো সংকট তৈরি হয় তখন প্রাইভেট সেক্টর মুনাফা ম্যাক্সিমাইজ করে, তাহলে আমরা প্রাইভেট সেক্টরের হাতে নিরাপদ। যদিও মন্ত্রীর দাবি জ্বালানি তেল আমদানি বেসরকারি খাতে ছাড়া হলেও বাড়তি সুবিধা পাবে না বিশেষ কোনো প্রতিষ্ঠান। যখন জেনারেল আইন তৈরি হবে তখন তো একটা কোম্পানি তৈরি হবে না, সবার জন্য তৈরি হবে। দেশে 2টা পেট্রোল পাম্প থাকুক, একটা পদ্মা মেঘনা যমুনার থাকুক, একটা বেসরকারি থাকুক, যেমন ইন্ডিয়াতে আছে ইন্ডিয়ান ওয়েল আর রিলায়েন্স। আর যদি কারো যদি লাইন দিয়ে সস্তায় আমাদের কাছে কিনতে না চায়, বেশি দাম দিয়ে প্রাইভেটটা কিনবে, তো অসুবিধাটা কি আছে? এদিকে রাজধানীতে এসডিজি বিষয়ক এক সেমিনারে জ্বালানি মন্ত্রী বলেন, মালয়েশিয়া থেকে কন্টেনার পদ্ধতিতে গ্যাস আমদানির পরিকল্পনা করছে সরকার। আমাদেরকে বেশি দাম দিয়ে এলএনজি কিনতে হচ্ছে, আমাদের বেশি দাম দিয়ে ডিজেল কিনতে হচ্ছে বিকজ অফ হরমুজ। আমরা সব সোর্স ট্যাপ করছি যাতে তাড়াতাড়ি গ্যাসটাকে এনে আমাদের দেশের যে ক্রাইসিসটাকে দূর করা যায়। মন্ত্রী জানান, কন্টেনার পদ্ধতিতে ভোলার গ্যাস কাজে লাগানোর চিন্তাভাবনা চলছে। 10% যেটাই হোক যে ফিজিবল হবে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। বন্ধ 3টি জুট মিল 2টি কোম্পানির কাছে লিজ দিল সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে সই হয়েছে চুক্তি। এর মধ্য দিয়ে 11,000 কর্মসংস্থানের আশা প্রকাশ করেছেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম। এদিকে দেশি বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। সরকার গঠনের পর ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন, বৈদেশিক মুদ্রা অর্জন, রিজার্ভ বাড়ানো আর কর্মসংস্থান তৈরিতে দেশি বিদেশি বিনিয়োগ বাড়াতে কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশি বিদেশি ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সঙ্গে একের পর এক করছেন বৈঠক। মঙ্গলবার সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে আমেরিকান চেম্বার অব কমার্স AmCham প্রতিনিধি দল সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রীর সঙ্গে। সংগঠনটির সভাপতি ও মাস্টারকার্ডের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ কামালের নেতৃত্বে প্রতিনিধি দল সাক্ষাতে অংশ নেয়। এ সময় সরকার প্রধান বলেন, বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ আছে। আগ্রহী বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতায় প্রস্তুত তার সরকার। এদিন সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিশ্বের অন্যতম বৃহৎ ডিজিটাল পেমেন্ট নেটওয়ার্ক প্রতিষ্ঠান ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট স্টিফেন কার্পিন। এই সময় ডিজিটাল কমার্সের গতি বাড়াতে, পেমেন্ট নিরাপত্তা আরও মজবুত করতে এবং দেশের ডিজিটাল রূপান্তরের পরবর্তী ধাপ নিশ্চিতে করণীয় নিয়ে আলোচনা হয়। বাংলাদেশ ডিজিটাল পেমেন্ট নতুন অধ্যায়ের দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন স্টিফেন কার্পিন। বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন প্রধানমন্ত্রী। এদিকে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন 3টি জুট মিল প্রাণ RFL ও হ্যামকো গ্রুপের কাছে লিজ দিয়েছে সরকার। বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এই বিষয়ে চুক্তি সই করা হয়। বন্ধ থাকা মিল 3টি হচ্ছে খুলনার খালিশপুরের প্লাটিনাম জুবিলি জুট মিল, খুলনার দিঘলিয়ার স্টার জুট মিল এবং সিরাজগঞ্জের রায়পুরের জাতীয় জুট মিল। পরে প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম জানান, আগামী 6 মাসের মধ্যে বন্ধ হওয়া আরও কিছু কলকারখানা চালুর উদ্যোগ নিচ্ছে সরকার। প্রাণ RFL গ্রুপ এবং হ্যামকো গ্রুপ এই 2টি স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠানের সাথে আমরা 3টি মিলের বেসরকারি উদ্যোক্তাদের সাথে এই একটা লিজ চুক্তি স্বাক্ষর করেছি। বন্ধ মিলগুলো চালু করার মাননীয় প্রধানমন্ত্রীর যে উদ্যোগ ছিল, যেই কমিটমেন্ট ছিল, তার একটা শুরুটা আমরা করলাম এবং আগামী কিছুদিনের মধ্যে আরও কিছু মিলের চুক্তি স্বাক্ষর সম্পন্ন হবে।
বন্ধ 3টি জুট মিলে 11,000 মানুষের কর্মসংস্থান তৈরি হবে বলে আশাবাদী পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী উদ্যোক্তাদের সাথে আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। রাষ্ট্রপতি নির্বাচনে দলের বিপক্ষে ভোট দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন সরকারি দলের চিফ হুইপ। সংসদ ভবনে নির্বাচনের প্রস্তুতি সভা শেষে তিনি জানান, বিএনপির প্রার্থী এখনও চূড়ান্ত হয়নি। এদিকে জুলাই সনদ অনুযায়ী নির্বাচন না হওয়া দুঃখজনক বলে মন্তব্য করেছেন বিরোধী দলের চিফ হুইপ। আগামী 20 আগস্ট ভোট গ্রহণ সরাসরি সম্প্রচার করা হবে বলে জানান ইসি সচিব। 3.5 দশক পর রাষ্ট্রপতি নির্বাচন, হাতে বাকি সপ্তাহখানেক। নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি নিয়ে মঙ্গলবার সকালে জাতীয় সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে বৈঠক করেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। অংশ নেন সরকারি ও বিরোধী দলের চিফ হুইপ, নির্বাচন কমিশন সচিব সহ সংসদ সচিবালয়ের কর্মকর্তারা। 2 ঘন্টার বৈঠকের বিষয়ে নির্বাচন কমিশনে ব্রিফিংয়ে কমিশন সচিব আখতার আহমেদ জানান, রাষ্ট্রপতি নির্বাচনে 349 জন ভোট দেওয়ার সুযোগ পাবেন। ভোট গ্রহণ সরাসরি সম্প্রচার করা হবে বলেও জানান তিনি। অধিবেশন কক্ষে মাননীয় সংসদ সদস্যরা তারা অবস্থানে তাদের আসনে বসবেন। আমরা যারা সহায়ক কর্মকর্তা থাকব, আমি সহ আমরা তাদের কাছে ব্যালট পেপারটা পৌঁছে দেব। সরকারি দলের চিফ হুইপ জানান, দলের সিদ্ধান্তের বাইরে কেউ ভোট দিতে পারবেন না। আর জুলাই সনদ অনুযায়ী নির্বাচন না হওয়ায় আক্ষেপের কথা জানান বিরোধী দলীয় চিফ হুইপ। দলের সিদ্ধান্তের বাইরে তারা কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না। যদি সিদ্ধান্ত গ্রহণ করে সেক্ষেত্রে তাদের সদস্যপদ বাতিল হবে। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করবেন, তখন আমরা সবাই একসাথে জানবো। আমরা গোপন ব্যালটে হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনটা করব এবং এটার জন্য সংবিধান সংশোধনেরও প্রয়োজন নেই। যে আইনটা আছে রাষ্ট্রপতি নির্বাচনে, সেখানেও যদি আইন সংশোধন করে গোপন ব্যালটের কথা হতো তো সেটা করা যায়। কিন্তু আনফর্চুনেটলি এটা এখন হয় নাই, ভবিষ্যতে হবে এটা আমরা আশা করতেছি। কিন্তু যেহেতু নির্বাচন হচ্ছে, এই জন্য আমরা গণতন্ত্রের সাথে অংশগ্রহণ করি। 20 আগস্ট দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ চলবে। এদিকে 27 আগস্ট বিকেল 3টায় জাতীয় সংসদের 3য় অধিবেশন ডেকেছেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। ভারতীয় গোয়েন্দা সংস্থা র প্রধানের ঢাকা সফর স্বাভাবিক, তাই অনুমান নির্ভর কথা না বলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। সচিবালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি বলেন, শেখ হাসিনাকে প্রত্যর্পণ করতে ভারতকে কড়া বার্তা দেওয়া হয়েছে। জানান, শেখ হাসিনা ও সাকিব আল হাসান দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করেই বিচার করা হবে। সোমবার প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের প্রথম সাক্ষাতের মধ্য দিয়ে বাংলাদেশ ভারত সম্পর্কের বিষয়টি নতুন করে আবারও আলোচনায়। মঙ্গলবার সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে সচিবালয়ে সাপ্তাহিক ব্রিফিং করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। বাংলাদেশ ভারত নতুন সম্পর্ক নিয়ে উপদেষ্টা বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতকে কড়া বার্তা দেওয়া হয়েছে। তাকে তো প্রত্যর্পণ করার কথা ছিল, সেটা তো হচ্ছেই না। রীতিমতো সংবাদ সম্মেলন করলেন। এই ব্যাপারগুলোকে ভারতের আন্তরিকভাবে নিতে হবে যে বাংলাদেশের সাথে ভবিষ্যৎ সম্পর্ক কিরকম হবে, কিভাবে হবে সেটার ব্যাপারে। সো এই বার্তাটা স্ট্রংলি দেয়া হয়েছে, এতে কোনো সন্দেহ নাই। শেখ হাসিনা কিংবা ক্রিকেটার সাকিব আল হাসান দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা দিয়েই বিচারের মুখোমুখি করা হবে বলেও জানান উপদেষ্টা। সাকিব আল হাসান যদি দেশে আসেন, আপনার কি মনে হয় উনি নিরাপত্তাহীন থাকবেন? ভালো খেলোয়াড় হতে পারেন, উনি একজন নষ্ট পচে যাওয়া মানুষ। উনি আসবেন এবং ওনার নিরাপত্তার মাধ্যমে উনি ফেস করবেন ওনার যা যা অভিযোগ আছে, এবং সেখানে যা যা আইনগত ব্যাপার আছে সব তিনি মেনে নিয়ে যদি আসেন, কোনো সমস্যা আমি দেখি না। হাসিনাও যদি বাংলাদেশে আসেন, পূর্ণ নিরাপত্তার সাথে তিনি আসবেন, পূর্ণ নিরাপত্তার সাথে তিনি বিচারিক প্রক্রিয়ায় যাবেন, পূর্ণ অধিকার ভোগ করবেন বিচারিক প্রক্রিয়ায়। ভারতীয় গোয়েন্দা সংস্থা র প্রধানের বাংলাদেশ সফর স্বাভাবিক বিষয়, তাই অনুমান নির্ভর কথা না বলতে আহ্বান জানান উপদেষ্টা। এটা তার এক ধরনের সফর এবং আমাদের যে কাউন্টার পার্ট আছে তার সাথে বসবেন, কিন্তু এটা নিয়ে স্পেকুলেশনের কিছু নেই। যেমন আমাদের যিনি গোয়েন্দা প্রধান আছেন তিনি তো ভারতে গিয়েছিলেন। সপ্তাহে একদিন বিনামূল্যে স্কুল শিক্ষার্থীদের জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনের ব্যবস্থা করা হবে বলেও জানান তথ্য উপদেষ্টা। এই জাদুঘরের একটা দিন আমরা স্কুলের জন্য নির্ধারণ করা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। ৭১-এর চেয়ে ২৪কে বড় করে দেখানোর মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, দাড়িপাল্লায় ২৪কে ভারী দেখানোর মধ্য দিয়ে চক্রান্ত করছে একটি মহল। এ সময় জামায়াতের বিরুদ্ধে দানবীয় শক্তির সঙ্গে আঘাতের অভিযোগ করেন রিজভী।
জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় 3 দিনের চিত্র প্রদর্শনী। শতাধিক ছবির মধ্যে একটিতে দাঁড়িপাল্লায় ৭১-এর চেয়ে ২৪কে ভারী দেখানো নিয়ে চলছে আলোচনা সমালোচনা। মঙ্গলবার রাজধানীর পল্টনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযোদ্ধা প্রজন্মের সমাবেশে বিতর্কিত চিত্রকর্মের প্রসঙ্গ তুলে কঠোর সমালোচনা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কৌশলে খুবই চক্রান্তমূলকভাবে যেভাবে কোনটা বড় কোনটা ছোট এইটা করার চেষ্টা করছেন, এতে কোনো লাভ হবে না। এগুলা খুবই উদ্দেশ্য করে দিচ্ছে। ৭১-এর চেতনা আমাদের বুকের মধ্যে ছিল বলেই শেখ হাসিনার মতো রক্তপিপাসু এক ফ্যাসিস্টকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছে। মুক্তিযুদ্ধের ধারাবাহিকতা পরবর্তীতে গণতান্ত্রিক আন্দোলন ও গণ অভ্যুত্থানের পথ তৈরি হয়েছে বলে মন্তব্য করেন রুহুল কবির রিজভী। এ সময় জামায়াতের বিরুদ্ধে দানবীয় শক্তির সঙ্গে আতাতের অভিযোগ তোলেন তিনি। ৭১-কে ছোট করবেন সেইটা হবে না। ৭১-এর পথ ধরেই ৯০, ৭১-এর পথ ধরেই জুলাই। আপনারা সবসময় দানবীয় শক্তির সাথে আঘাত করেছেন। আজকে যারা ফ্যাসিবাদের উপাসনা করছেন, তাদেরকে সন্তুষ্ট করার চেষ্টা করছেন। আপনাদেরও বলে রাখি, আপনাদেরও মানুষ চিনে। এর আগে ঢাকা রিপোর্টার্স ইউনিটি থেকে পল্টন পর্যন্ত বিক্ষোভ মিছিল করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযোদ্ধা প্রজন্ম। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। বিদেশি উস্কানির কারণেই পার্বত্য চট্টগ্রামে বিভেদের সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীতে আদিবাসী বিষয়ক এক গোলটেবিল বৈঠকে তিনি বলেন, পাহাড়ের স্থিতিশীলতা নিয়ে এখনো ষড়যন্ত্র চলছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশি হিসেবে সবাই ঐক্যবদ্ধ থাকলে পাহাড়ের সমস্যার সমাধান হবে। বাংলাদেশে আদিবাসী শব্দ ব্যবহার করে কারো ফাঁদে পা দেয়া হচ্ছে কিনা এমন প্রশ্ন তোলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। পার্বত্য চট্টগ্রামের মানুষের জন্য গ্রহণযোগ্য শব্দ খুঁজতে সবার প্রতি আহ্বান জানান সংস্কৃতি প্রতিমন্ত্রী। উপস্থাপন করার ক্ষেত্রেই কিন্তু সতর্ক থাকতে হবে যে কারো কোনো পাতানো ফাদানো কোনো বয়ানে পা দিতে আমরা চাই না। বাংলাদেশের জনমিতিকে বুঝতে চাইলে পরে অভিবাসীদের চশমা দিয়ে কিন্তু এই জনমিতিকে দেখা যাবে না। আসলে যে বিভেদগুলো সৃষ্টি হয়েছে সেই বিভেদগুলোর সৃষ্টির পিছনে কিছু ভিনদেশী উস্কানি এক সময় ছিল। এই সমস্যা শুধু একজনের ভাষণের প্রেক্ষিতে হয় নাই, এবং এখনো সেই অঞ্চলে যে বিভিন্ন ষড়যন্ত্র চালু নেই সেটা কেউ হলফ করে বলতে পারবে না। আমাদের কি করণীয়? আমাদের করণীয় হচ্ছে আমরা বাংলাদেশি হিসেবে ইউনাইটেড থেকে আমাদের বক্তব্যগুলো দিয়ে যাওয়া। দিল্লিতে পৌঁছেই ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। সোমবার ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষ করেই দিল্লিতে যান দীনেশ ত্রিবেদী। বৈঠকে সম্পর্ক এগিয়ে নেওয়ার পরিবেশ তৈরিতে গুরুত্ব আরোপ করে দুপক্ষ। এদিকে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় 18তম ব্রিক্স সম্মেলনের আউটরিচ সেশনে অংশ নেওয়ার জন্য তারেক রহমানকে আলাদা আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। র্যাবের নাম বদলে আসছে SRB বা স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন। নতুন এই ইউনিটকে ফৌজদারি অপরাধের তদন্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে আইনের খসড়ায়। শৃঙ্খলা পরিপন্থী কাজের জন্য বাহিনীর সদস্যদের বিরুদ্ধে তদন্তের ইখতিয়ার থাকছে মহাপরিচালকের হাতেই। নতুন আইনের খসড়ায় মৌলিক কোনো পার্থক্য দেখছেন না বিশ্লেষকরা। প্রতিরক্ষা বাহিনী থেকেই কাউকে নতুন ইউনিটে সংযুক্ত না করার পরামর্শ তাদের। বুলবুল রেজার রিপোর্ট। 2004 সালে বিএনপি সরকারের আমলে পুলিশের এলিট ফোর্স হিসেবে গঠন করা হয়েছিল র্যাব। শুরু থেকেই বাহিনীটির বিরুদ্ধে কথিত ক্রসফায়ারের নামে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ নানা অভিযোগ উঠতে থাকে। আওয়ামী লীগ সরকারের সময়ে এমন অভিযোগে র্যাব ও বাহিনীটির কয়েকজন কর্মকর্তার উপর নিষেধাজ্ঞাও দিয়েছিল যুক্তরাষ্ট্র। শেখ হাসিনা সরকার পতনের পর বিভিন্ন মানবাধিকার সংগঠন ও রাজনৈতিক দলের পক্ষ থেকে র্যাবের বিলুপ্তি দাবি করা হয়েছিল। তবে বিলুপ্তি নয়, এবার ভিন্ন নামে আসছে সংস্থাটি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এসআরবি বা স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন গঠনের জন্য প্রস্তাবিত আইনের খসড়া প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে বাংলাদেশ পুলিশের অধীনে একটি বিশ্বায়িত ইউনিট হবে এসআরবি। পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা কর্মচারীদের পদায়ন বা প্রেষণে নিয়োগের মাধ্যমে এই ইউনিটটি গঠিত হবে। প্রতিরক্ষা বাহিনীর সদস্যদেরও নির্ধারিত শর্তে এই ইউনিটের চাকরিতে প্রেষণে নিযুক্ত বা অস্থায়ীভাবে সংযুক্ত করা যাবে। এই ইউনিটের ক্ষমতা, দায়িত্ব, কার্যাবলী সম্পর্কে আইনের খসড়ায় বলা হয়েছে অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা, গোয়েন্দা তথ্য সংগ্রহ, বেআইনি অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার, মাদকদ্রব্য উদ্ধার, সাইবার অপরাধ দমন, মানব পাচার ও সংঘবদ্ধ অপরাধ দমন করবে এই বাহিনী। এছাড়া নারী শিশু নির্যাতন, ধর্ষণ, অপহরণ, গুম খুন, সন্ত্রাসী কার্যক্রম দমন, ভূমিদস্যুতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অন্য বাহিনীকে সহায়তা দেবে এসআরবি। নতুন এই ইউনিটকে ফৌজদারি অপরাধের তদন্ত করার দায়িত্ব দেয়া হয়েছে আইনের খসড়ায়। শৃঙ্খলা পরিপন্থী কাজের জন্য বাহিনীর সদস্যদের বিরুদ্ধে তদন্তের এখতিয়ার মহাপরিচালকের হাতেই রাখা হয়েছে। বিশ্লেষকরা বলছেন মৌলিক কোনো পার্থক্য নেই, নতুন মোড়কে পুরনো জিনিসই আইনের খসড়ায় দেয়া আছে। সরকার যে নাম এবং তার পোশাকের পরিবর্তন করতে চাচ্ছে, এটা মূল সমস্যার উপসর্গগত পরিবর্তন, কিন্তু সমস্যাটা কিন্তু থেকেই যাচ্ছে। র্যাবের কোনো সদস্যের বিরুদ্ধে বা পুরো র্যাবের বিরুদ্ধে যখন কোনো অভিযোগ আসবে, অভিযোগটা তদন্ত হবে কিভাবে? নিজেরাই যদি নিজেদের তদন্ত করে, সেই তদন্ত আসলে বিশ্বাসযোগ্যতা হারায়, বস্তুনিষ্ঠ থাকে না, কিংবা বিচার নিশ্চিত করার প্রশ্নে সেই তদন্ত নিয়ে অনেক ধরনের প্রশ্ন দেখা যায়। প্রতিরক্ষা বাহিনী থেকে কাউকে নতুন ইউনিটে সংযুক্ত না করার পরামর্শ এই বিশ্লেষকের। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এদের কোনোভাবেই স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নে যুক্ত করা ঠিক হবে না। আমরা বিগত দিনে যেটা দেখেছি, কোনো অপরাধ কর্মকাণ্ড সংঘটিত হওয়ার পর যখন অভিযোগ উঠত, তাকে মাতৃবাহিনীতে ফেরত দিয়ে দিত। মাতৃবাহিনীতে ফেরত দেওয়ার পর কিন্তু তাকে আমরা আর স্পর্শ করতে পারতাম না। আইনটির খসড়ার বিষয়ে মতামত নেয়ার পর কোনো পরিবর্তন দরকার হলে তা এনে আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। প্রয়োজনীয় ভেটিং শেষে এটি বিল আকারে উপস্থাপনের জন্য যাবে জাতীয় সংসদে। এটি পাশ হলে এই আইনের ভিত্তিতে র্যাব বিলুপ্ত হয়ে গঠিত হবে এসআরবি। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। এবার সরকারের 180 দিনের বিশেষ প্রতিবেদন। নদীমাতৃক বাংলাদেশে অবহেলায় হারিয়েছিল দেশ জুড়ে ছড়িয়ে থাকা অসংখ্য খালবিল। দিনের পর দিন গাছ কাটার নেতিবাচক প্রভাবে প্রকৃতি হয়ে উঠেছিল ধূসর আর বিষাক্ত। পরিবেশের সামগ্রিক উন্নয়নে বিএনপি সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে দায়িত্ব পাওয়ার প্রথম 180 দিনের পরিকল্পনা শতভাগ বাস্তবায়ন হয়েছে। এমন তথ্য তুলে ধরে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো জানিয়েছে, সরকারের অবশিষ্ট সময়ে ইশতেহার পূরণে নেওয়া হচ্ছে সময়োপযোগী উদ্যোগ। প্রশংসিত উদ্যোগ ধরে রাখতে বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক সমাধানে নজর দিতে সরকারকে পরামর্শ দিয়েছেন পরিবেশ বিজ্ঞানীরা। মোরসালিন হক জুনাইদের রিপোর্টে থাকছে বিস্তারিত। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি দেশের ভেতরে নদী, খাল, বিল শুকিয়ে যাওয়া আর সবুজ হারিয়ে যাওয়া সব মিলে পরিবেশগত সমস্যা সমাধানে ত্রয়োদশ সংসদ নির্বাচনের ইশতেহারে 5 বছরে সারা দেশে 20,000 কিলোমিটার খাল খনন বা পুনঃখনন এবং 25 কোটি বৃক্ষরোপণের কথা জানায় বিএনপি। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার পর শুরু হয় প্রতিশ্রুতি বাস্তবায়ন, নেওয়া হয় 180 দিনের পরিকল্পনা। এই সময়ে 1200 কিলোমিটার খাল খনন এবং 3.5 কোটি গাছের চারা রোপণে যে উদ্যোগ নেওয়া হয়েছিল, নির্ধারিত সময়ে তা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রীরা। আগামী 15-20 দিনের ভিতরে আমরা 3.5 কোটি বৃক্ষরোপণ শেষ করা, 1.5 কোটি থাকবে জানুয়ারি ফেব্রুয়ারিতে। আমাদের যে কমিটমেন্ট ছিল আমরা সেগুলা ম্যাক্সিমামটাই ফুলফিল করেছি। 1200 কিলোমিটার খাল খনন কর্মসূচি ইতিমধ্যে সমাপ্ত করেছি। মন্ত্রীরা জানান, সরকারের প্রতিশ্রুতি পূরণে ইতিমধ্যেই খাল খননের জন্য নেওয়া হয়েছে নতুন প্রকল্প, আর বৃক্ষরোপণের জন্য আসছে নতুন নীতিমালা ও সরকারি উদ্যোগ। আমাদের নতুনভাবে যে প্রকল্প হাতে নেওয়া দরকার, সে প্রকল্পটি আমরা যাচাই বাছাইয়ের ক্ষেত্রে শেষ করেছি। এক থেকে যাবে আগামী 5 বছরের মধ্যে 20,000 কিলোমিটার
খাল আমরা পুনঃখনন করব। এখন আমরা একটা নতুন নীতিমালা তৈরি করতেছি আগামী বছরের জন্য। আমরাও চারা দেব, আমাদের বন অধিদপ্তরও চারা দিবে, বাট বিক্রি করবে কম পয়সায়। বিশেষজ্ঞরা বলছেন খনন করা খাল পুনঃদখল ঠেকানোর পাশাপাশি রোপণ করা গাছ সংরক্ষণে মনোযোগী হতে হবে সরকারকে। এই ধরনের খাল খনন করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ফেরত আসার পরে যাতে এটা পুনঃদখল না হয়ে যায় অতীতের মতো। গাছ রক্ষণাবেক্ষণ সংরক্ষণের জন্য বিজ্ঞানভিত্তিক এবং টেকনোলজি বেসড একটা জাগরণ দরকার রয়েছে, সেটি এখনো পর্যন্ত আমরা তত সিগনিফিকেন্টলি আমরা শুরু করতে পারি নাই। পরিবেশ রক্ষা করে পরিচ্ছন্ন দেশ গড়তে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরিতেও সরকারকে এগিয়ে আসার পরামর্শ বিশেষজ্ঞদের। জলাশয় এবং পানি প্রবাহের দখল দূষণ প্রতিরোধের পাশাপাশি পরিবেশ রক্ষায় বনায়নের প্রয়োজনীয়তা ঠাঁই পেয়েছিল সরকারের নির্বাচনী প্রতিশ্রুতিতে। এসব ইস্যুতে সরকারের প্রথম 180 দিনের কর্মসূচি আগামী 4.5 বছরে অবশিষ্ট প্রতিশ্রুতি পূরণের কার্যক্রম কতটা বেগবান করবে সেটি দেখার অপেক্ষা। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। সাভারের শ্যামপুরে একটি 4তলা ভবন থেকে 9টি ককটেল সহ বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। 5টি ককটেল ঘটনাস্থলে নিষ্ক্রিয় করা হয় বোম ডিসপোজাল ইউনিটের মাধ্যমে। এ ঘটনায় নিষিদ্ধ ঘোষিত জেএমবির এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাতের আধারে হঠাৎ বিকট শব্দে প্রকম্পিত চারপাশ। সাভারের শ্যামপুরে 4তলা একটি বাড়িতে সন্ত্রাসী তৎপরতা চলছে এমন সংবাদের ভিত্তিতে অভিযানে নামে পুলিশের বিশেষায়িত দলের সদস্যরা। মঙ্গলবার সন্ধ্যা 7টার দিকে সাভারের হেমায়েতপুর থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সদস্য সন্দেহে আরিফ হোসেনকে আটক করে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট সিটিটিসি। আটক আরিফের দেয়া তথ্যের ভিত্তিতে তেঁতুলঝরা ইউনিয়নের দক্ষিণ শ্যামলপুর এলাকার আব্দুল জলিলের মালিকানাধীন 4তলা ভবন ঘিরে অভিযান শুরু করে সিটিটিসি। অভিযানে যোগ দেয় সাভার মডেল থানা পুলিশ ও সিটিটিসির বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরাও। অভিযানে বাড়ি থেকে নিষিদ্ধ সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের বেশ কিছু লিফলেট, 9টি ককটেল ও বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম ও রাসায়নিক পদার্থ উদ্ধার করা হয়। পরে 5টি ককটেল ঘটনাস্থলে নিষ্ক্রিয় করে পুলিশ। ডিএমপির সিটিটিসির একটি টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে এখানে জেএমবির সদস্যরা অবস্থান করছে এবং তাদের কাছে বিস্ফোরক জাতীয় দ্রব্য আছে। সেই এর প্রেক্ষিতে আমাদের হেমায়েতপুর থানা পুলিশ এবং আমার থানা পুলিশের সহায়তায় একজনকে আটক করে। আটক করার পর তার দেয়া তথ্যের ভিত্তিতে 5টি ককটেল সহ বিস্ফোরক জাতীয় কিছু দ্রব্য উদ্ধার করে। ককটেল সদৃশ্য কিছু বস্তু সহ আরও অন্যান্য মালামাল, বিপুল পরিমাণ মালামাল এখানে পাওয়া যায়। ভবনের নিচতলার একটি ফ্ল্যাট 3-4 দিন আগে আরিফ ভাড়া নেয় বলে জানিয়েছে বাড়ির মালিক। উনি বলে গেছে যে ওনার ওয়াইফ আর বেবি নিয়ে আসবে যখন, তখন এখানে নাইট স্টে করবে, তখন থেকে থাকবে। উনি আমাদের উপরে যে বলছে যে আমার লক করে যেতেছে, আমার তালা দিয়ে যাইতেছে, আমি এখানে, উনি তালা দিয়ে এখান থেকে চলে গেছে। তো আর এর ভিতরে আর আসে নাই। এবং বাড়িওয়ালার ফোন দিয়ে বলছে যে আন্টি আমি বাসায় ফ্যান লাগাই গেলাম আর আমার রুম আমি তালা দিয়ে রেখে গেলাম, আমি 15 তারিখে আইসা করব, এই আমার ফ্যামিলি নিয়ে আসবো এবং এখানে স্কুল আছে, স্কুলে বাচ্চাদের ভর্তি করবে। 4 দিন ছিল, এই 4 দিনের মাধ্যমে হয়তো তারা আর অন্যখানে করতো। এখানে আমরা ওইভাবে বাউ পাই নেই, তারা এখানে ভাড়া নেওয়ার পরে এখানে বানানো শুরু করছিল। এদিকে অভিযানের বিষয়ে কথা বলতে রাজি হয়নি পুলিশের কোনো উচ্চপদস্থ কর্মকর্তা। বুধবার প্রেস ব্রিফিং এর মাধ্যমে অভিযানের বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে পুলিশ। সময় সংবাদ, সাভার। 7 বছরের মধ্যে এবার এসএসসিতে সবচেয়ে খারাপ ফলাফল করেছে রাজশাহী শিক্ষা বোর্ড। বড় পতন ঘটেছে জিপিএ 5 প্রাপ্তির সংখ্যায়ও। কমেছে শতভাগ পাশের হার, উল্টো বেড়েছে এমন প্রতিষ্ঠানের সংখ্যা যেখানে কোনো শিক্ষার্থী পাশ করতে পারেনি। শহর এবং গ্রামের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পাশের হারে ব্যবধান বেড়েছে। শিক্ষা বোর্ড বলছে উত্তরপত্রের সঠিক মূল্যায়নের ফলেই বেরিয়ে এসেছে প্রকৃত চিত্র। গোজামিল দিয়ে চলা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। আব্দুল সালামের ছবিতে আরও জানাচ্ছেন মওদুদ রানা। শিক্ষার্থীদের অনুপস্থিতিতে অষ্টম ও দশম শ্রেণীর শ্রেণীকক্ষ পুরোপুরি ফাঁকা। অন্য ক্লাসগুলোতেও উপস্থিত মাত্র 2 জন করে শিক্ষার্থী।
অথচ রাজশাহীর মোহনপুর উপজেলার আমরাইল উচ্চ বিদ্যালয়ের মোট শিক্ষার্থী সংখ্যা 138 জন। উপজেলা সদর থেকে মাত্র 1 কিলোমিটার দূরত্বের এই বিদ্যালয়টি 2000 সালে এমপিওভুক্ত হয়। 16 জন শিক্ষক কর্মচারী নিয়মিত বেতন পান। অবকাঠামোগত সুযোগ সুবিধাও সন্তোষজনক। অভিযোগ শুধু পাঠদানের মান নিয়ে, যার প্রমাণ মেলে চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নেয়া 13 জনের একজনও পাশ করতে পারেনি। সবচেয়ে বেশি ফেল করেছে গণিত ও ইংরেজিতে। এই ফেলের মূল কারণটা হচ্ছে তাদের স্কুলে অনুপস্থিতি প্রধান কারণ ক্লাসে গিয়ে আমি শুধু বেঞ্চ দেখতে পাই, স্টুডেন্ট দেখতে পাই না। হেড স্যারের যে বাধ্যকশক্ত এটা সত্য, তবে উনি প্রতিষ্ঠানে এসে ড্রিঙ্ক করেন না, বাইরে করে আসেন। 2004 সালে 8ম শ্রেণী পর্যন্ত এমপিওভুক্ত হওয়া গোদাগাড়ির পাকড়ি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে শিক্ষক কর্মচারী 16 জন। এবারের এসএসসিতে অংশ নেয়া 6 শিক্ষার্থীর সবাই ফেল করেছে। কিভাবে যে কি হলো আমি বুঝতে পারছি না। এর আগে আমাদের এরকম রেজাল্ট হয় না, ইংলিশে ফেলটা খুব কম হয়। আমাদের শিক্ষক যদিও বা ইংরেজিতে একটু দুর্বল। এবার রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে শতভাগ ফেল করা প্রতিষ্ঠান 5টি, আর শতভাগ পাশ করা স্কুলের সংখ্যা কমে দাঁড়িয়েছে 35টি। 7 বছরের মধ্যে এবারই সবচেয়ে খারাপ ফল। পাশের হার 63%। কমেছে পাশের হার ও জিপিএ পাস প্রাপ্তি। শহর ও গ্রাম অঞ্চলের প্রতিষ্ঠানের মধ্যে ব্যবধান ক্রমেই বাড়ছে। সংশ্লিষ্টরা বলছেন, পাঠদানের মান বৃদ্ধি, অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি, শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের সর্বোচ্চ উপস্থিতি এবং কোচিং নির্ভরতা কমানো গেলে এই দূরত্ব ঘুচবে। গত বছরের সাথে এখন কম্পেয়ার করতে চাচ্ছি না, কারণ যে যেরকম পড়াশোনা করেছে সে সেরকম ফলাফল করেছে। 3 সাইড থেকে আমরা কাজ করি, শিক্ষার্থীর ঋণ থেকে, অভিভাবকদের ঋণ থেকে এবং শিক্ষকদের ঋণ থেকে। একজন অভিভাবক এবং একজন টিচার দুইজনে যদি সমানভাবে একজন বাচ্চাকে টেক কেয়ার করে, সেটা গ্রাম হোক বা শহর হোক, সেটা সব জায়গাতে একই রকম ফলাফল আসবে। শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ সংখ্যায় বেশি পাশ নয়, বরং তারা চান মানসম্মত ফলাফল। স্কুলগুলোর পাঠদানে নিয়মিত তদারকির পাশাপাশি গোজামিল দিয়ে চলা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে। বর্তমান সরকার যেটা চাচ্ছেন কোয়ালিটি এডুকেশন, কোয়ান্টিটেটিভ না, কোয়ালিটেটিভ এডুকেশন। রাজশাহী শিক্ষা বোর্ডে এবার এসএসসিতে পাশের হার 63.67%। গত বছর ছিল 77.63%। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। নওগাঁ সদর হাসপাতালে বেড়েছে দালালদের দৌরাত্ম্য। সরকারি এই চিকিৎসা কেন্দ্রে সেবা নিতে আসা সাধারণ রোগীদের ফুসলিয়ে বেসরকারি ক্লিনিকে নিয়ে যেতে গড়ে উঠেছে শক্তিশালী এক সিন্ডিকেট। রোগীদের সেবার সংকট ও অব্যবস্থাপনা দেখিয়ে নিজস্ব ক্লিনিকে টেনে নেয়া এবং অপ্রয়োজনীয় টেস্টের নামে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়াই এদের মূল লক্ষ্য। অভিযোগ রয়েছে, হাসপাতালেরই কিছু অসাধু চিকিৎসকের মদতে বেপরোয়া হয়ে উঠেছে এই দালাল চক্র। তবে সব অভিযোগ খতিয়ে দেখে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এবার রকির প্রতিবেদন, ছবি তুলেছেন রকিবুল ইসলাম। ডাক্তারের চেম্বারের সামনে ঘন্টার পর ঘন্টা রোগীদের দীর্ঘ লাইন, কিন্তু চিকিৎসকদের অবহেলার সুযোগে সেখানে অনায়াসে বিচরণ করছে নারী দালালদের একটি চক্র। প্রতিদিন সকাল 10টার পর থেকেই নওগাঁ সদর হাসপাতালে শুরু হয় নারী ও পুরুষ দালালদের এই অপতৎপরতা। রোগীদের রয়েছে রোগীদের সেবার সংকট ও অব্যবস্থাপনা দেখিয়ে নিজস্ব ক্লিনিকে টেনে নেওয়া এবং অপ্রয়োজনীয় টেস্টের নামে মোটা অঙ্কের টাকা হাতে নেওয়াই এদের মূল লক্ষ্য। সময় সংবাদের অনুসন্ধানে উঠে এসেছে এ চিত্র। আমার কাছে কিছু না, আমি রোগী দেখাতে আসছি। কোথায় আমি ক্লিনিকে নিয়ে গেলাম? ওজাত আপনি বললে হবে, আমি নিজেই তো অসুস্থ। আপনি দেখেন কোথায়, দেখেন আমি কোন ক্লিনিকে নেই, কোন ক্লিনিকে নেই। কিছু করি না, আমার রোগী এসে তাই দেওয়া আছে। ওই সিস্টারের রোগী আমি টিকিট কাটে দিয়েছি জান্নাতুল নামের কাছে রেফারের জন্য, ইয়া পাক দেখাবো, সাদিয়া পাক দেখাবো। প্রতিদিন গড়ে প্রায় 2500 মানুষ চিকিৎসার আশায় ভিড় করেন এই হাসপাতালে। প্রান্তিক পর্যায় থেকে আসা এসব অসহায় মানুষকে প্রলোভন দেখাতে হাসপাতালের ভেতর ও বাইরে সক্রিয় রয়েছে দালাল চক্রের শক্তিশালী নেটওয়ার্ক। বিভিন্ন সমস্যা নিয়ে হাসপাতালে প্রতিনিয়ত আসছে রোগী, আর এসব রোগীদের উপর তীক্ষ্ণ নজর হাসপাতালে নিয়োজিত দালালদের। হয়রানি, ভোগান্তি আর চিকিৎসকদের অবহেলার অভিযোগ এই হাসপাতালের দীর্ঘদিনের। দালাল এখান থেকে রোগীকে নিয়ে যাইতেছে, টিকিট নিতেছে, ওখানে যে 50 টাকার বিনিময়ে ঢুকাই দিতেছে। ডাক্তার এবং স্টাফদের অনেক দালাল, এরা বিভিন্ন দিকে বিভ্রান্ত করে। এক্সরে এখানে করা যাবে না, বাইরে চলেন। এখানে রোগী আসলে অত্যন্ত পরিমাণের হচ্ছে
রোগীদের রেফারেন্স করা হয়। হাসপাতালে দালালদের তৎপরতা ও অব্যবস্থাপনার কথা স্বীকার করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রতিষ্ঠান প্রধানের। আমরা এ ব্যাপারে যথেষ্ট সজাগ আছি এবং প্রশাসনের সাহায্য নিয়ে আমরা ভালোভাবে সেটাকে নির্মূল করার জন্য অবশ্যই আমরা চেষ্টা চালিয়ে যাই। জেলা সদরে 250 শয্যার হাসপাতালে 56 জন চিকিৎসকের অনুমোদিত পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র 31 জন। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। বগুড়ার ধুনটে যমুনার ভাঙন ঠেকাতে নির্মিত বাঁধের স্পার এখন ভাঙনের মুখে। গত 2 সপ্তাহের ব্যবধানে বিলীন হয়েছে 120 মিটার অংশ। এতে দিশেহারা নদী তীরের মানুষ। স্থানীয়দের অভিযোগ, প্রতি বছর ভাঙন রক্ষায় শুধু জিও ব্যাগ ডাম্পিং করে পানি উন্নয়ন বোর্ড। স্থায়ী সমাধানের দাবি তাদের। আর কর্তৃপক্ষ বলছে জেলার ভাঙন রোধে কাজ চলমান রয়েছে। শাহাদুল ইসলামের ছবিতে আব্দুল আওয়ালের রিপোর্ট। ভাঙছে নদীর তীর, বিলীন হচ্ছে জনপদ। বগুড়ার ধনুটে বন্যা নিয়ন্ত্রণে বাঁধ রক্ষা শক্তিশালী স্পারে দেখা দিয়েছে ভয়াবহ ভাঙন। গত 2 সপ্তাহের ব্যবধানে বিলীন হয়েছে 120 মিটার অংশ। এতে দিশেহারা নদী তীরের মানুষ। আতঙ্কে বাঁধের পাশে থাকা শতাধিক পরিবার ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে গেছে। স্থানীয়দের অভিযোগ, প্রতি বছরই যমুনার ভাঙন ঠেকাতে স্থায়ী সমাধানের আশ্বাস দেওয়া হয়, তবে স্থায়ী নদী শাসনের উদ্যোগ না নিয়ে প্রতি বছর জিও ব্যাগ ফেলে সাময়িক ভাঙন ঠেকানোর চেষ্টা করে পানি উন্নয়ন বোর্ড। শুনতেছি যে আস্তে আস্তে ভেঙে দেবো ঘর বাড়ি, তাহলে আমরা কুচি যাবো, জায়গা নাই, বাসা নাই, টিয়া বাসা নেই, আমরা কি দিয়ে কুচি যাবো? আমরা এমন আতঙ্ক থাকি আমরা যে রাতে ঘুমায় না। আমাকে নদীটা শাসন করে দিন, আমরা কোনো সাহায্য ইলিপ কোনো আঙুর দরকার নাই। সরকারের কাছে চাই আমরা এই ভাঙনটা রোধ বন্ধ হোক, এটাই আমরা চাই। ভাঙন ঠেকাতে জরুরি ভিত্তিতে কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। এরই মধ্যে 4.5 কোটি টাকা ব্যয়ে নদীর তলদেশে টিউব ও স্পারের ভাঙা অংশে ফেলা হচ্ছে 8,000 টিউব ও 70,000 জিও ব্যাগ। চলমান রয়েছে আরো 1 কোটি টাকার কাজ। এটা যাতে স্থায়ীভাবে মেরামত এবং পুনর্বাসন করা যায় তার প্রেক্ষিতে আমরা একটা ডিপিপি অলরেডি সাবমিট করছি এবং আমরা আশা করছি দ্রুত অনুমোদন সাপেক্ষে আমরা স্থায়ী কাজ করতে পারবো। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে যমুনায় স্থায়ী নদী শাসনে 1,500 কোটি টাকা ব্যয়ে ভাঙন কবলিত ধনুটের শহরবাড়ি থেকে সারিয়াকান্দির কামালপুর পর্যন্ত 9 কিলোমিটার নদীর স্থায়ী তীর প্রতিরক্ষা ও 45 কিলোমিটার বাঁধ পুনর্নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। আব্দুল আওয়াল, সময় সংবাদ, বগুড়া। প্রশাসনের কিছু অসাধু ব্যক্তির যোগসাজশে পাবনার সুজানগর নজিরগঞ্জে অবৈধ খেয়াঘাট পরিচালনার অভিযোগ উঠেছে প্রভাবশালীদের বিরুদ্ধে। কোনো বৈধ ইজারা বা অনুমোদন ছাড়াই যাত্রী পারাপারের নামে আদায় করা হচ্ছে নিয়মিত টোল। তবে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। আসিফ মাহমুদের ছবিতে সবুজ মোল্লার রিপোর্ট। ভরা বর্ষায় উত্তাল পদ্মা, তীব্র স্রোত আর বৈরী আবহাওয়া। কেউ মোটরসাইকেল নিয়ে, কেউ আবার শিশুকে কোলে নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে খেয়া নৌকায় পদ্মা নদী পার হচ্ছেন। এটি পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ফেরিঘাট এলাকার চিত্র। নিয়মিত ফেরি পারাপার থাকলেও অবৈধ টোল আদায় করে ঝুঁকি নিয়ে ট্রলারে করা হচ্ছে যাত্রী পারাপার। অভিযোগ, কোনো বৈধ ইজারা বা অনুমোদন পত্র ছাড়াই যাত্রী পারাপারের নামে আদায় করা হচ্ছে নিয়মিত টোল। এতে একদিকে সরকার হারাচ্ছে রাজস্ব, অন্যদিকে ঝুঁকি নিয়ে নদী পার হচ্ছেন যাত্রী ও মোটরসাইকেল আরোহীরা। স্থানীয়রা জানান, আদালতের স্থগিতাদেশ, বিআইডব্লিউটি এর আপত্তি ও জেলা প্রশাসনের অনুমতি ছাড়াই খেয়া ও টোল আদায় অব্যাহত রেখেছে প্রভাবশালীরা। যাত্রী ভাড়া 80 টাকা। কালকে সন্ধ্যায় আমি লাস্ট ট্রিপে যেটা আসছি, আমরা 2জন লোক আসছি এবং হোন্ডা আসছি, আমাদের 500 টাকা নিচ্ছে আমাদের কাছ থেকে। যে কোনো একটা ভাড়া একটা ফিক্স থাকবে। অনেক সময় দেখা যাচ্ছে বিপদ আপদ হয়েছে, একটু আগে যাওয়া লাগবে, ভাড়া ডবল দিয়ে দেওয়া লাগে। সরকার ওই রকম সুব্যবস্থা করেনি। অ্যাক্সিডেন্ট তো থাকবেই, ঝুঁকি নিয়ে আমাদের চলতে হবে। ঘাট পরিচালনাকারীদের দাবি, রাজনৈতিক ছত্রছায়াতেই পরিচালিত হচ্ছে তাদের কার্যক্রম। আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি প্রতিনিয়ত। আমরা বৈধ জানানো, তার কারণ পার্শ্ববর্তী একটা অবৈধ নৌকাঘাট চালাচ্ছে, কে বা কারা চালাচ্ছে জানি না। এই বিষয়ে আমরা প্রশাসনের কাছে গেছি এর আগে। এদিকে অবৈধভাবে টোল আদায়ের বিষয়টি উল্লেখ করে পাবনা জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ। আর অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। আমরা খুব শীঘ্রই স্থানীয় যে প্রশাসন রয়েছে, আমাদের উপজেলা নির্বাহী অফিসার, ইউনো এবং এসিল্যান্ড, তাদেরকে আমরা বাস্তবিক অবস্থা বিবেচনায় নিয়ে যাতে করে মানুষের এই ধরনের কোনো দুর্ঘটনা ঘটতে না পারে, সেই ক্ষেত্রে বিআইডব্লিউটি এর সাথে কথা বলে স্থানীয় যে ব্যবস্থা নেওয়ার প্রয়োজন সেটা নেওয়ার জন্য তাদেরকে আমরা নির্দেশনা দেব। নাজিরগঞ্জ খেয়াঘাট থেকে খেয়াঘাটটি
বাংলা সনে অর্থাৎ রানিং বাংলা সনে কোনো ধরনের ইজারা কার্যক্রম এবং খাস কালেকশন অত্র দপ্তর থেকে অর্থাৎ জেলা প্রশাসক কার্যালয় থেকে প্রদান করা হয় না, কাউকে অনুমতি দেওয়া হয় না। এই খেয়াঘাট দিয়ে প্রতিদিন অন্তত 2000 মানুষ জীবনের ঝুঁকি নিয়ে পদ্মা নদী পারাপার হয়ে থাকে। সবুজ মোল্লা, সময় সংবাদ, পাবনা। জয়পুরহাটে টানা বর্ষণে শত শত বিঘা আমন ক্ষেত পানির নিচে তলিয়ে গেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কালাই ও খেতলাল উপজেলা। গেল 2 বছরের আলু চাষ করে লোকসানের ক্ষতি পুষিয়ে নেয়ার আশা নিয়ে ধান চাষ করলেও এখন দুশ্চিন্তায় কৃষকরা। এদিকে কৃষি বিভাগের অসহযোগিতার অভিযোগ তাদের। বিস্তারিত শাহিদুল ইসলামের সবুজ এর রিপোর্টে। বিস্তীর্ণ মাঠে যতদূর চোখ যায় পানিতে ডুবে থাকা আমন ক্ষেত। অনেক জমিতে পানি দীর্ঘ সময় ধরে জমে থাকায় চারা নষ্ট হওয়ার আশঙ্কায় কৃষকরা। জয়পুরহাটের কালাই উপজেলার এলতা 5 গ্রাম, কাদিরপুর, খেতলাল উপজেলার ছোট বস্তা গ্রাম সহ বেশ কয়েকটি গ্রামের শত শত কৃষকের কষ্টের ফসল এখন পানির নিচে। ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ 2 বছর ধরে আলুর বাজারে ধস নামায় মারাত্মক আর্থিক ক্ষতির শিকার হয়েছেন। সেই ক্ষতি কাটিয়ে ওঠার জন্য এবার আমন চাষে বাড়তি বিনিয়োগ করেছিলেন, কিন্তু প্রকৃতির বৈরী আচরণ এবং মাঠের পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় আবারও অনিশ্চয়তার মুখে পড়তে হয়েছে। দ্রুত পানি না নামলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা তাদের। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকার কারণে এই ক্ষতির সম্মুখীন হচ্ছে কৃষক। খরা মৌসুমে আমাদের ক্ষেত লাগাতে দেরি হচ্ছে, আর কতিপয় যারা লাগাইছে তাদের আংশিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। গতবারে 5 বিঘা আলু লাগাইছি, সব আমার আলু ডুবে গেছে, আমার 14 লক্ষ টাকা লস। তারপরে এবার আমি ধান লাগাইছি, 4 বিঘা ধান আমার ডুবে গেছে। কালাই উপজেলা কৃষি অফিস জানিয়েছে খুব শিগগিরই পানি নেমে গেলে কিছুটা ক্ষতির হাত থেকে রক্ষা পাবে কৃষক। আর বৃষ্টিপাত না হওয়ার কারণে জমি থেকে পানি নিষ্কাশন হচ্ছে। আশা করা যাচ্ছে যে 2-1 দিনের মধ্যে সকল পানি নিষ্কাশন হবে এবং ফসলের কোনো ক্ষয়ক্ষতি হবে না। চলতি মৌসুমে জয়পুরহাট জেলায় প্রায় 70,000 হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে স্থানীয় কৃষি বিভাগ কালাই ও খেতলাল উপজেলায় মাত্র 1240 হেক্টর জমির আমন রোপা বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়ার দাবি করলেও কৃষকরা বলছেন এর 4 গুণ বেশি ধানের চারা পানির নিচে তলিয়ে আছে। শাহিদুল ইসলাম সবুজ, সময় সংবাদ, জয়পুরহাট। বারবার চালু আর বন্ধের টানাপোড়েনে থমকে ছিল সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী জাতীয় জুট মিলস। 1960 সালে গড়ে ওঠা এই পাটকলটি একসময় প্রায় 5000 মানুষের জীবিকার ভরসা হলেও দুর্নীতি, আমলাতান্ত্রিক জটিলতা আর লোকসানের চাপে বহুবার বন্ধ হয়েছে এর চাকা। তবে আবারও এটি বেসরকারি খাতে চালুর উদ্যোগ নেয় নতুন করে আসার আলো দেখছেন স্থানীয়রা। ডিঙ্কু কুন্ডুর রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। অযত্নে অবহেলায় পড়ে আছে যন্ত্রাংশ, রক্ষণাবেক্ষণ ও সচল না থাকায় নষ্ট হয়ে গেছে অনেক মূল্যবান মেশিনারিজ। একসময় এই মিলকে কেন্দ্র করে কর্মসংস্থান হয়েছিল প্রায় 5000 মানুষের, যা বদলে দেয় পুরো এলাকার আর্থসামাজিক চিত্র। কিন্তু দুর্নীতি আর আমলাতান্ত্রিক জটিলতায় লোকসানের মুখে পড়ে 2007 সালে বন্ধ হয়ে যায় এর উৎপাদন। 2011 সালে আন্দোলন সংগ্রামের মুখে নাম পরিবর্তন করে জাতীয় জুট মিল রেখে ফের চালু করা হলেও ঋণ আর পাট সংকট সহ নানা জটিলতায় 2019 সালে এটি আবারও বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে একটি বেসরকারি প্রতিষ্ঠানের কাছে 20 বছরের জন্য ভাড়া দিলে স্বল্প পরিসরে উৎপাদন শুরু হলেও বছর না ঘুরতেই আবারও নেমে আসে স্থায়ী নীরবতা। তবে বর্তমান সরকার বন্ধ এ জুট মিলটি আবারও চালুর উদ্যোগ নেয় আশার আলো দেখছেন স্থানীয়রা। অনেক যন্ত্রপাতি চুরি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে বা এখনো পড়ে আছে, যাতে এই যন্ত্রপাতিগুলো পড়ে না থাকে, মিলটাকে যেই নেক সে সুন্দর করে একটু পরিবেশ করে একটু চালাক, আমরা এটাই চাই। মিলটা চালু হলে আমাদের যে আগের শ্রমিকগুলো ছিলাম সেই শ্রমিকগুলো যাতে এখানে কর্মসংস্থান পায় সেই দাবি, জোর দাবি জানিয়ে দিয়েছে। এই মিলটা যদি আবার বর্তমান সরকার চালু করেন, এই এলাকার লোকজন তথা সিরাজগঞ্জবাসী উপকৃত হবে।
সম্প্রতি সরকারের দুজন মন্ত্রী পরিদর্শনে এসে জানান, বন্ধ পাটকলগুলো আবারও বেসরকারি খাতে চালুর অংশ হিসাবে এই মিলটি 30 বছরের জন্য ইজারা দেওয়ার চূড়ান্ত প্রক্রিয়া চলছে। দ্রুত বহুজাতিক বিনিয়োগের মাধ্যমে মিলটি চালু করা হবে। স্বনামধন্য একটা বহুজাতিক কোম্পানি ইনভেস্ট করবে এখানে। আমরা আশা করি যে খুব তাড়াতাড়ি এই সিরাজগঞ্জের ঐতিহ্য এই কওমি জুট মিল এবং বর্তমানে জাতীয় জুট মিল এটা আবার চালু হবে। এখানে ব্যাপক লোকজনের কর্মসংস্থান হবে এবং বিনিয়োগ হবে। আমরা যেগুলো করবো সেটা মানুষের জন্য, মঙ্গলের জন্য করবো, একটা চিরস্থায়ী ব্যবস্থা করবো। যে ওই দোকান খুলে দিলাম, তারপর দুদিন পরে খেয়ে দেওয়া আসে দোকান বন্ধ, ওটা করবো না। একটা যেন ভালো ব্যবস্থা হয়, যে ব্যবস্থাতে আবার সিরাজগঞ্জের লোক খেতে পারে, সেই ব্যবস্থা করবো। সিরাজগঞ্জের রায়পুরে 1960 সালে 75 একর জমিতে প্রতিষ্ঠিত হয় নর্দার্ন পিপলস জুট মিল। স্বাধীনতার পর প্রতিষ্ঠানটিকে জাতীয়করণ করে নাম দেওয়া হয় কওমি জুট মিল। সে সময় জেলার বিভিন্ন প্রান্ত থেকে মাসে 50 থেকে 60 টন পাট সংগ্রহ করে উৎপাদিত হতো হরেক রকমের পাটজাত পণ্য। রিঙ্কু কুন্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। দেশের প্রায় 1,500 পর্যটন স্পট আধুনিকায়নের কাজ শুরু হচ্ছে। নাটোরের উত্তরা গণভবন, নাটোর রাজবাড়ি, হালতি ও চলনবিল দিয়ে আধুনিকায়নের কাজ শুরু হবে বলে জানান পর্যটন মন্ত্রী। পাশাপাশি পর্যটন খাতে কর্মসংস্থানের সৃষ্টি করা হবে বলেও জানান জাতীয় সংসদের হুইপ দুলু। নাটোর থেকে আল মামুনের পাঠানো তথ্য ও রুকনুজ্জামানের ছবি নিয়ে রিপোর্ট। নাটোরের উত্তরা গণভবন, রাজবাড়ী, মিনি কক্সবাজার খ্যাত হালতি বিল ও চলন বিল ভ্রমণ পিপাসুদের টানলেও পর্যটক বান্ধব হয়ে ওঠেনি এসব স্থানগুলো। ভ্রমণে ক্লান্ত হলে নেই পর্যটকদের বসার জায়গা, খাবারের জন্য নেই মানসম্মত হোটেল সহ বিশুদ্ধ পানির ব্যবস্থা। পর্যটন স্থানগুলোর সামনে টুরিস্ট পুলিশের সাইনবোর্ড থাকলেও নেই টুরিস্ট পুলিশ। এই অবস্থাতেই দর্শনীয় স্থানগুলো ভ্রমণ করেন পর্যটকরা। নিরাপত্তার পাশাপাশি দর্শনীয় স্থানগুলোর সমস্যা সমাধান চান নাটোরে ঘুরতে আসা পর্যটকরা। তো আশেপাশে খাওয়ার মতো কোনো ভালো রেস্টুরেন্ট পেলাম না, বসবো যে একটা জায়গা, এরকম কোনো বসার মতো কোনো জায়গা নেই। আবার খাইতে যাইতে হবে এখন অনেক দূরে। কোথাও আসলে টুরিস্ট পুলিশকে দেখি নাই যে একটা পর্যটকের যে সেফ থাকবে, সেই সেফের জায়গাটা আসলে পাচ্ছি না। কোনো বিপদ যদি হয় একটু পুলিশ নাই, একটু ডাক্তার নাই, সেরকম বসার মতো একটু পরিবেশ জায়গা নাই। কর্তৃপক্ষের কাছে আবেদন করব তারা যেন খুব তাড়াতাড়ি এই ব্যবস্থাগুলো গ্রহণ করে এবং তারা এই মিনি কক্সবাজার খ্যাত পাটুলকে যেন আরো উন্নত করার জন্য উদ্যোগ গ্রহণ করে। নাটোরের বিভিন্ন স্থান পরিদর্শন করে 1498টি পর্যটন স্পটকে আধুনিকায়ন করার কথা জানান জাতীয় সংসদের হুইপ এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী। সমস্ত কিছুই তারা আশ্বস্ত করেছে। আমি আশা করি এই সমস্ত কাজ যদি শুরু হয় তাহলে ওই এলাকার জীবনযাত্রাই চেঞ্জ হয়ে যাবে। আমরা চেষ্টা করব এটাকে যেন টোটালি সবকিছু মিলে একটা হাব তৈরি করা যায়, যাতে লোকজন এসে তার থাকার জায়গাও থাকবে। কোনো অনেক সময় অনেক ক্ষেত্রে বেড়াতে অসুস্থ হয়ে যায়, তার জন্য সেই হসপিটালের সুবিধাটাও থাকে। সবকিছু মিলে যাতে মানুষ আর ঢাকামুখী না হইতে হয়। প্রতি বছর নাটোরের বিভিন্ন স্থানে প্রায় 6 লাখ পর্যটক ভ্রমণ করেন। এর মধ্যে শুধুমাত্র উত্তরা গণভবনেই 4.5 লাখ থেকে 5 লাখ দর্শনার্থী ভ্রমণ করেন। সময় সংবাদ, নাটোর। পাহাড়ে খাদ্যের সংকট থাকায় লোকালয়ে নামে হাতির পাল। তছনছ করে কৃষকের কষ্টের ফসল, তাণ্ডব চালায় ঘরবাড়িতে। শেরপুরে হাতি আর মানুষের এমন সংঘাত নতুন কিছু নয়। এতে হাতি ও মানুষের সংঘাতে উভয় প্রাণহানির হতাহতের তালিকা বাড়ছে। এই সংঘাতের অবসান চায় সীমান্তবর্তী এলাকার মানুষ, আর দ্রুত দীর্ঘমেয়াদী সমাধানের পরামর্শ পরিবেশ ও প্রাণী বিশেষজ্ঞদের। শহীদুল ইসলাম হীরার তথ্য ও বাবু চক্রবর্তীর তোলার ছবি নিয়ে রিপোর্ট। বন্য হাতির পাল পাহাড় থেকে নেমে এসেছে লোকালয়ে। হাতির তাণ্ডব থেকে বসতবাড়ি ও ফসল রক্ষায় হাতি মানুষের এই দ্বন্দ্ব আবহমান কালের। যুগের পরিক্রমায় এই সংঘাতে প্রাণ হারাচ্ছে কখনো হাতি, কখনো মানুষ।
একসময় শেরপুরের গারো পাহাড়ের বিস্তীর্ণ এলাকা ছিল বন্য হাতির অবাধ বিচরণ, কিন্তু হাতির আবাসস্থল দখল করে গড়ে উঠেছে মানুষের বসতি ও ফসলের মাঠ। ফলে খাবার ও নিরাপদ আশ্রয়ের সন্ধানে হাতির দল এখন পাহাড় ছেড়ে নেমে আসছে লোকালয়ে। জেলার শ্রীবর্দী, ঝিনাইগাতি ও নালিতাবাড়ির সীমান্ত ঘেঁষা গারো পাহাড়ে দীর্ঘদিনের এক ভয়াবহ সমস্যা বন্য হাতি ও মানুষের সংঘাত। জেলার 19,000 একর জমির মধ্যে প্রায় 2,500 একর বনভূমি দখল করে বসতি স্থাপন করা হয়েছে। এতে বনাঞ্চলে কমছে হাতির খাবার, সংকুচিত হচ্ছে বন্য হাতির চলাচলের স্বাভাবিক পথ। ধানের সিজনে আসে একবার, হয়তো বেশি আসে, অন্য সিজনে কম আসে। যে সময় আমরা তাড়াইতে যাই মশাল দিয়ে, তখনই হাতির সঙ্গে আমাদের খুবই একটা দ্বন্দ্ব। যাতে বন রক্ষা হয়, আমরা যেন এই হাতি বা বন্য প্রাণীর অত্যাচার থেকে রক্ষা পাই, আমরা যেন বাঁচতে পারি, সরকারের কাছে আমাদের এই আকুল আবেদন। সংঘাত কমাতে পাহাড়ে হাতির জন্য খাদ্য ও বাগান সহ নানা উদ্যোগ নেয়ার দাবি বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের। আর হাতি মানুষের এই সংঘাতের সমাধানের তাগিদ পরিবেশবিদ ও প্রাণী বিশেষজ্ঞের। গারো পাহাড়ের বর্তমানে যে অবস্থা এবং যে বনায়নটা হয়েছে, এটা যদি সাকসেসফুল হয় তাহলে অতীতের মতো এরকম আর সামনে আমাদের হয়তো আসবে না। হাতি মানুষের দ্বন্দ্বটা অনেকাংশে কমে যাবে। মানুষ যেন তাদের ডিস্টার্ব না করে, এরকম একটা পরিবেশ দরকার এবং পরিবেশ সংরক্ষিত হওয়া দরকার। মানুষের জন্য সেফটি একটা জায়গা দরকার। দুই দিকে বিবেচনা করে পদক্ষেপ নিতে হবে। প্রাণহানির ঘটনা এড়াতে আমাদেরকে অবশ্যই বনকে বনের মতো এবং হাতিকে হাতির মতো থাকতে দিতে হবে, আর বন থেকে মানুষকে সরিয়ে আনতে হবে। এদিকে বনভূমি দখল করা, হাতির আবাসস্থল রক্ষা এবং সংঘাত কমাতে চেষ্টা চলছে বলে জানান জেলা প্রশাসক। একটি আবেদন আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর, অর্থাৎ সরকার বরাবর আমরা প্রেরণ করব, যাতে হচ্ছে হাতিদের জন্য একটা অভয়ারণ্য এই এলাকায় হয়, সে ব্যাপারে আমরা কাজ করছি। বন বিভাগের তথ্য মতে হাতি এবং মানুষের সংঘাতে 2014 সাল থেকে এখন পর্যন্ত এ অঞ্চলে মারা গেছে 33টি বন্য হাতি, আর প্রাণ হারিয়েছেন 34 জন মানুষ। সময় সংবাদ, শেরপুর। ভোরের সময় এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে যুক্ত হবেন সহকর্মী সাবরিনা মজুমদার। মেজবা, ধন্যবাদ আপনাকে। পরবর্তী সংবাদগুলো জানাতে যুক্ত হব আমি, সাবরিনা মজুমদার। রাজশাহীতে কমেছে সব ধরনের মাছের দাম। গত এক সপ্তাহ ধরে কেজি প্রতি কমেছে 10 থেকে 20 টাকা। বিস্তারিত জানাতে নগরীর নওদাপাড়া পাইকারি মাছের বাজারে আছেন সহকর্মী মওদুদ রানা। সরাসরি যাচ্ছে তার কাছে। অন্তত মাস দেড়েক ধরে রাজশাহীর এবং রাজশাহীর আশেপাশের জেলার যে মাছের বাজারগুলো ছিল, সেগুলো খুবই চড়া দামে আসলে মাছগুলো বিক্রি হতো। আমরা দেখেছি যে গত দুদিন ধরে সেই বাজার কিছুটা কমেছে, অর্থাৎ তার কেজিতে সব ধরনের মাছ 10 থেকে 30 টাকা পর্যন্ত কমেছে। আমি আজকে রয়েছি রাজশাহীর নগরীর যে নওদাপাড়া পাইকারি মাছের আড়তটি রয়েছে, সেই আড়তে। আমরা এখানে যেটি দেখছি যে গত এক সপ্তাহ আগেও রুই মাছের এখানে প্রতি কেজি রুই মাছ বিক্রি হয়েছে 330 টাকা থেকে 340 টাকার মধ্যে। সেটি কমে দাঁড়িয়ে আজকে এই বাজারে বিক্রি হচ্ছে 300 থেকে 310 টাকা। এবং 2 থেকে 3 কেজি ওজনের যে রুই মাছগুলো, সেগুলো 400 থেকে 450 টাকা দরে এখানে বিক্রি হচ্ছে। এবং প্রতি কেজি মাঝারি আকারের যে কাতলাগুলো রয়েছে, অর্থাৎ 2 কেজি থেকে 3 কেজির মধ্যে, সেটি 300 থেকে 400 টাকা দরে বিক্রি হচ্ছে। এবং মাঝারি যে তেলাপিয়াগুলো রয়েছে, অর্থাৎ 3টি থেকে 4টিতে 1 কেজি, সেই রকম আকারের তেলাপিয়াগুলো 120 থেকে 160 টাকা দরে বিক্রি হচ্ছে। 1 থেকে 2 কেজি ওজনের যে সিলভার কাপ মাছগুলো রয়েছে, সেগুলো 150 থেকে 220 টাকা দরে বিক্রি হচ্ছে। মাঝারি আকারের যে মৃগেল মাছগুলো রয়েছে, সেগুলো 220 থেকে 230 টাকা। এবং প্রতি কেজি মিনার কাপ বিক্রি হচ্ছে 200 থেকে 220 টাকা ওজনের। এবং যে চাষের পাবদাগুলো রয়েছে, সেগুলো বিক্রি হচ্ছে 400 টাকা। চাষের যে শিং মাছগুলো রয়েছে, যেটি মাঝারি আকারের, সেটি বিক্রি হচ্ছে 400 টাকা কেজি। এবং যে পাঙাশগুলো রয়েছে 1 কেজি থেকে 2 কেজির মধ্যে, সেটি বিক্রি হচ্ছে 150 টাকা থেকে 170 টাকা। এবং যেটি 1 কেজি ওজনের কালবাউস মাছ, সেটি 350 টাকা থেকে 400 টাকা। এবং 2 কেজি ওজনের থেকে 3 কেজি ওজনের যে কালবাউস মাছগুলো রয়েছে, সেগুলো 400 থেকে 410 টাকা দরে বিক্রি হচ্ছে। এখানে চিংড়ি মাছ বিক্রি হচ্ছে মানভেদে বিভিন্ন দামে, 800 থেকে 1000 টাকায়। ছোট যে চিংড়িগুলো রয়েছে, সেগুলো 800 টাকা, এবং বড় চিংড়িগুলো 1000 টাকায় বিক্রি হচ্ছে। এবং 500 থেকে 600 গ্রামের মধ্যে যে ইলিশ মাছগুলো রয়েছে, এই পাইকারি বাজারে আজকে বিক্রি হয়েছে 1800 টাকা। এখানকার ব্যবসায়ীরা যেটি বলছেন যে আজকে আসলে মাছের সরবরাহ অনেক বেশি, এবং গত কয়েকদিন ধরেই বেশি, কারণ বৃষ্টি কম হচ্ছে, যার কারণে মাছ চাষিরা মাছ ধরার সুযোগ পাচ্ছেন। বাজারে মাছের পর্যাপ্ত সরবরাহ হচ্ছে, যার
ফলে দাম কমছে এবং তারা বলছেন এই যে দাম কমার যে ধারা সেটি অন্তত আরও 15 দিন অব্যাহত থাকবে। এই ছিল রাজশাহীর মাছ বাজার থেকে আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী থেকে। এদিকে ভোরের আলো ফুটতেই জমজমাট নারায়ণগঞ্জের রূপগঞ্জ গাউসিয়া কাঁচা বাজার। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নানা ধরনের তাজা শাকসবজি কেনাবেচায় ব্যস্ত ক্রেতা বিক্রেতারা। এই বিষয়ে বিস্তারিত জানাতে গাউসিয়া কাঁচা বাজারে আছেন সহকর্মী মোহাম্মদ রাশিদুল ইসলাম। যাচ্ছি তার কাছে। আমি এখন দাঁড়িয়ে আছি নারায়ণগঞ্জের রূপগঞ্জের গাউছিয়া যে আড়তটি রয়েছে, এটি হচ্ছে জাপান বাংলাদেশ এই আড়তটি। এই আড়তটি রাত 11:30 থেকে সকাল 11:30 পর্যন্ত এই বাজারটি বেচাকেনা করে থাকে। তো আমরা যেটা আজকে যে বাজারটি রয়েছে, এই বাজারটি হচ্ছে 5 বছর ধরে এই বাজারটি অবস্থান করছে। তো ভোরের আলো ফুটতেই এখানে শুরু হয় ক্রেতা বিক্রেতাদের ব্যস্ততা। আর ভোর থেকেই কৃষকরা তাদের উৎপাদিত বিভিন্ন ধরনের শাকসবজি নিয়ে আসেন। যেমন এখানে আজকে যেই বাজারটি রয়েছে, এই বাজারে যেই সবজিগুলো বিক্রি হচ্ছে, যেমনিভাবে টমেটো, পেঁপে, সিম, করলা, কাঁচামরিচ, বরবটি, লাউ, পটল, ঢেঁড়স, চালকুমড়া, ধনিয়া পাতা, ঝিঙ্গা, তরই, মূলা, বেগুন, চিচিঙ্গা, কাঁচা কলা, কচুরলতি। আজকে যেটা আমরা বাজার থেকে যেটি জানতে পেরেছি যে আজকে যে সবজিগুলো রয়েছে, সেই সবজির যে দামগুলো রয়েছে, সেই দাম তারা আমাদেরকে জানিয়েছে যে টমেটো বিক্রি হচ্ছে 105 টাকা থেকে 120 টাকা, পেঁপে বিক্রি হচ্ছে 15 থেকে 20 টাকা দরে, সিম বিক্রি হচ্ছে 130 টাকা দরে, করলা বিক্রি হচ্ছে 65 টাকা, কাঁচামরিচ 125 টাকা, বরবটি বিক্রি হচ্ছে 65 থেকে 70 টাকা, লাউ বিক্রি হচ্ছে প্রতি পিস 60 টাকা, পটল বিক্রি হচ্ছে প্রতি কেজি 45 থেকে 47 টাকা, ঢেঁড়স বিক্রি হচ্ছে 38 থেকে 40 টাকা, চাল কুমড়া প্রতি পিস 40 টাকা, ধনিয়া পাতা বিক্রি হচ্ছে 20 টাকা। তো আমরা যেটা জানতে পেরেছি যে নাকি এই আড়তের সভাপতি রয়েছে, তাদের কাছে আমরা জানতে পেরেছি যে আজকে যে বাজারটি প্রতি সপ্তাহে প্রতিদিনই বসে, তবে প্রতিদিন বিক্রি হচ্ছে 2 থেকে 2.5 কোটি টাকার মতো বিক্রি হচ্ছে প্রতিদিন এই বাজারে। তো আমরা যেটা জানতে পেরেছি যে আরেকটি বিষয়, যে এই বাজারটি যদি আরও ভালো করে, তাহলে আমরা যে যানজট রয়েছে, এই যানজটের কারণে কিন্তু বেশি দামে আমাদেরকে বিক্রি করতে হচ্ছে। তাহলে এই ছিল আমার কাছে জাপান বাংলাদেশ যে আড়তটি রয়েছে সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম নারায়ণগঞ্জ থেকে। উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ সবজির আড়ত লালমনিরহাটের বড়বাড়ি হাট। বিষমুক্ত সবজি পাওয়ায় এই বাজারের সবজির সুনাম দেশ জুড়ে। মানুষের স্বাস্থ্য সচেতনতা বাড়ায় বাজারে জৈব পদ্ধতিতে চাষ করা রাসায়নিক ও কীটনাশক মুক্ত সবজির চাহিদা এখন তুঙ্গে। বড়বাড়ি বাজারের আড়তদাররা জানান, সাধারণ সবজির চেয়ে বিষমুক্ত এই নিরাপদ সবজি প্রতি কেজিতে 10 থেকে 20 টাকা পর্যন্ত বাড়তি দরে বিক্রি হচ্ছে। রংপুর ও কুড়িগ্রাম সহ আশেপাশের শহরগুলো থেকে পাইকাররা এসে সরাসরি এসব সবজি কিনে নিয়ে যাচ্ছেন। এতে বিক্রেতারা পাচ্ছেন ভালো দাম, আর দাম বেশি হলেও বিষমুক্ত সবজি কিনতে পারায় খুশি ক্রেতারা। তীব্র গরমে বাড়ছে জ্বর, বমি, সর্দি, কাশি, শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগ। গাইবান্ধার হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ। গরমে সবচেয়ে বেশি অসুস্থ হচ্ছেন বয়স্ক ও শিশুরা। হাসপাতালে রোগীর চাপ বাড়ায় সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। স্বাভাবিক সময়ের চেয়ে কয়েক গুণ বেশি রোগী ভর্তি হওয়ায় দেখা দিয়েছে শয্যা সংকট। মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছেন অনেককে। চিকিৎসকরা বলছেন, অসুস্থতা এড়াতে প্রয়োজন ছাড়া রোদ থেকে বের না হওয়া, নিয়মিত পানি পান এবং বাসি ও খোলা খাবার এড়িয়ে চলতে হবে। পটুয়াখালীতে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে ইউএনওকে অপসারণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে এই কর্মসূচিতে অংশ নেয় বিভিন্ন শ্রেণী পেশার
শতাধিক মানুষ। বক্তারা বলেন, মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ নেই। ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগে বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে, ফলে প্রকৃত উপকারভোগীরা বঞ্চিত হচ্ছেন বলেও অভিযোগ তাদের। এ সময় দ্রুতই ইউএনও অপসারণ করে জনবান্ধব প্রশাসন নিশ্চিতের দাবি জানান তারা। ফরিদপুরে ফুটপাত দখলমুক্ত করতে তৃতীয় দিনের উচ্ছেদ অভিযানেও ব্যবসায়ীদের বাধার মুখে পড়ে পৌর কর্তৃপক্ষ। প্রায় আধা ঘন্টা অবরুদ্ধ থাকার পর পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। মঙ্গলবার বিকেলে শহরের চকবাজার অস্থায়ী কাঁচাবাজার এলাকায় পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জোকের নেতৃত্বে অবৈধভাবে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালানো হয়। অস্থায়ী স্থাপনা মালামাল জব্দ করে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়। এক পর্যায়ে সেখানকার ব্যবসায়ীদের তোপের মুখে পড়েন পৌরসভার লোকজন। পরে পুলিশ গিয়ে বিক্ষুব্ধদের আশ্বস্ত করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঠাকুরগাঁওয়ে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় কাউকেই আটক করতে পারেনি পুলিশ। মঙ্গলবার সন্ধ্যার পর জেলা শহরের জগন্নাথপুর এলাকায় অবস্থিত একটি ভবন চত্বর থেকে আব্দুর রহমানের মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায়, সকাল থেকেই ওই প্রতিষ্ঠানে দায়িত্বরত অবস্থায় ছিলেন প্রহরী আব্দুর রহমান। সন্ধ্যার পর থেকে নিখোঁজ ছিলেন বলে দাবি স্বজনদের। পরে ভবনের ভেতরে তল্লাশি চালানো হলে উদ্ধার হয় তার মরদেহ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে জব্দ করা হয় হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত। নতুন করে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যেতে চান না ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি তিতুমির কলেজে 2021-22 শিক্ষাবর্ষের একদল শিক্ষার্থী। দ্রুতই পরীক্ষা সম্পন্ন করে বিদ্যমান কাঠামোতে ঢাবির অধীনে স্নাতক শেষ করার দাবি জানিয়েছেন তারা। মঙ্গলবার রাজধানীর মহাখালীর তিতুমির কলেজে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা এ দাবি জানান। তাদের অভিযোগ, নতুন করে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে শিক্ষাবর্ষ শেষ করতে গেলে তাদের 2 থেকে 3 বছরের সেশন জটে পড়তে হতে পারে। সংকট এড়াতে 2021-22 ও 2022-23 শিক্ষাবর্ষের পরীক্ষা দ্রুতই আয়োজনের দাবি জানান তারা। শিক্ষার্থীদের মতামত উপেক্ষা করে কেন সিদ্ধান্ত নেওয়া হলে তা মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা। আমরা 21-22 সেশনের আর 2 মাস পরীক্ষার বাকি থাকা সত্ত্বেও আমাদেরকে সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম ব্যাচ হিসেবে তারা স্বীকৃতি দিতে চাচ্ছে। সেইখানে আমরা আমাদের দাবিগুলো যথাযথভাবে তুলে ধরেছিলাম, কিন্তু আমরা আমাদের আশাস্বরূপ ফল পাইনি। দরকার হলে হাইকোর্টের রিটের মাধ্যমে আমরা আমাদের দাবি দেওয়ার পক্ষে যৌক্তিক কথা বলবো। এই সিদ্ধান্ত গ্রহণ করে আমরা 21-22-এর শিক্ষার্থীর প্রতিনিধি এখানে আছি। এছাড়াও আমাদের চলমান সেশনের সবাই এই দাবির পক্ষে আছে। অরুণাচল প্রদেশ নিয়ে ভারত চীনের দীর্ঘ বিরোধ আবারও নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে। সম্প্রতি প্রদেশটির 27টি স্থানের নাম সরকারি মানচিত্রে যুক্ত করতে শুরু হয় চীনের তীব্র আপত্তি। বেইজিংয়ের দাবি, নয়াদিল্লির এই পদক্ষেপ অবৈধ এবং অকার্যকর। অরুণাচলকে চীনের ভূখণ্ড হিসেবেই দাবি করেন তারা। পাল্টা জবাবে দিল্লি সাফ জানিয়েছে, অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ। অরুণাচল প্রদেশ নিয়ে ভারত চীনের পুরনো বিরোধে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। গত 7 আগস্ট ভারতের সরকারি মানচিত্রে অরুণাচল প্রদেশের 27টি স্থান ও ভৌগোলিক বৈশিষ্ট্যের আনুষ্ঠানিক নাম যুক্ত করা হয়। এর মধ্যে রয়েছে ভূমি, গিরিপথ, হ্রদ ও একটি স্মৃতিস্তম্ভ। ভারতের দাবি, এসব স্থানের সঠিক পরিচিতি নিশ্চিত করা এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতেই এই উদ্যোগ। ভারতের এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করেছে বেইজিং। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, চীন তথাকথিত অরুণাচল প্রদেশকে স্বীকৃতি দেয় না। ভারতের দেয়া স্ট্যান্ডার্ড নামকে অবৈধ ও অকার্যকর দাবি করে তিনি বলেন, এসব পদক্ষেপে অঞ্চলটির উপর চীনের দাবির বাস্তবতা বদলাবে না। চীন অরুণাচলকে জাংনান বা দক্ষিণ তিব্বত হিসেবে দাবি করে আসছে। পাল্টা জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ। এটি স্বতঃসিদ্ধ বাস্তবতা, যা কোনো কিছু দিয়েই পরিবর্তন করা যাবে না। চীনের পক্ষ থেকে অরুণাচলের বিভিন্ন স্থানের নাম বারবার পরিবর্তনের উদ্যোগও দীর্ঘদিন ধরে প্রত্যাখ্যান করে আসছে নয়াদিল্লি। ভারতের দাবি, কাল্পনিক নামকরণ কিংবা ভিত্তিহীন বয়ান দিয়ে ভূখণ্ডের বাস্তব অবস্থান বদলানো সম্ভব নয়।
তবে নতুন এই নামকরণ এমন সময় সামনে এলো যখন সীমান্ত ইস্যুতে ভারত ও চীনের সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা চলছে। নাম ঘোষণার একদিন আগেই নয়াদিল্লিতে দুই দেশের কর্মকর্তারা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বা LAC পরিস্থিতি ও সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে বৈঠক করেন। তাই ভারতের এই পদক্ষেপকে সম্পর্কের উন্নতির পথে সম্ভাব্য নতুন বাধা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। 2017 সাল থেকে অরুণাচলের বিভিন্ন স্থানের চীনা নাম প্রকাশ করে আসছে বেইজিং। চলতি বছরের এপ্রিল পর্যন্ত 6 দফায় মোট 112টি নাম ঘোষণা করেছে তারা। নাদিম মারজান, সময় সংবাদ। হরমুজ প্রণালীতে মার্কিন অবরোধ ভাঙার অভিযোগে ফের কার্গো জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হরমুজ খুলতে মার্কিন অবরোধ প্রত্যাহার, ক্ষতিপূরণ ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের শর্ত দিয়েছে তেহরান। এর মধ্যেই বাব আল মানদেবে ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের হামলায় প্রাণ হারিয়েছেন 6 নাবিক। এদিকে যুদ্ধাবস্থার মধ্যেই ইরান, পাকিস্তান ও ইরান ওমানের কূটনৈতিক তৎপরতা বাড়ছে। চলমান উত্তেজনার মধ্যেই ইরানের বিরুদ্ধে মার্কিন নৌ অবরোধ আরও কঠোর হওয়ার ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় মঙ্গলবার পানামার পতাকাবাহী একটি কার্গো জাহাজ ইরানের একটি বন্দরের দিকে যাওয়ার চেষ্টা করলে সতর্ক করে মার্কিন বাহিনী। সেই নির্দেশ উপেক্ষা করে জাহাজটি এগিয়ে যাওয়ার পর দুটি হেলফায়ার ক্ষেপণাস্ত্র ছোড়ে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। এতে জাহাজটির স্টিয়ারিং ব্যবস্থা অচল হয়ে যায়। মার্কিন বাহিনীর দাবি, ইরানকে ঘিরে নৌ অবরোধ কার্যকরের পর 55টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করে দেওয়া হয়েছে। 3টি জাহাজকে অচল এবং আরও 2টি জাহাজে তল্লাশি চালানো হয়েছে। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইয়ের বক্তব্যেও অনড় অবস্থান স্পষ্ট। তার দাবি, মার্কিন নৌ অবরোধ বহাল থাকা পর্যন্ত হরমুজ প্রণালী খোলা হবে না। যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো আলোচনা হচ্ছে না বলেও জানান তিনি। তৃতীয় পক্ষের মাধ্যমে বার্তা আদান প্রদান চলছে বলে মন্তব্য করেন তিনি। এমন উত্তেজনার মধ্যেই তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন নাকভির সঙ্গে বৈঠক করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। পাকিস্তান বলছে যুক্তরাষ্ট্র ও ইরান সমঝোতার কাছাকাছি পৌঁছেছে। একই সময়ে হরমুজ প্রণালী নিয়ে ওমান ও ইরানের আলোচনাও গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি জানিয়েছেন, দুই দেশের আলোচনা এখন ক্রিটিক্যাল পয়েন্টে। তবে কূটনৈতিক তৎপরতার মধ্যেও নতুন হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। মঙ্গলবার ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের বিরুদ্ধে বাব আল মানদেব প্রণালীতে একটি কার্গো জাহাজে হামলার অভিযোগ উঠেছে। ইয়েমেনের সরকারি সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। কাকলি আখতার, সময় সংবাদ। ইউক্রেন জুড়ে হামলা জোরদার করেছে রুশ বাহিনী। মঙ্গলবার ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রুশ হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত 12 জন। একই দিন ইউক্রেনীয় বাহিনী রুশ ভূখণ্ডে 4 শতাধিক ড্রোন ছুড়েছে। ইউক্রেনীয় বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় দেশটির ভোরোনেজ অঞ্চলে নিহত হয়েছেন একজন। একদিকে রাশিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়াচ্ছে ও উত্তর কোরিয়া থেকে সামরিক সরঞ্জাম সহায়তা নিচ্ছে বলে অভিযোগ তুলেছে কিয়েভ। অন্যদিকে জাতিসংঘ জানায়, রাশিয়ার হাতে আটক ইউক্রেনের 16,000 বেসামরিক নাগরিক স্বাধীনতা থেকে বঞ্চিত। স্থানীয় সময় মঙ্গলবার রাতভর ইউক্রেনের একাধিক শহরে একযোগে হামলা চালায় রাশিয়া। ক্ষেপণাস্ত্র, ড্রোন ও বোমার আঘাতে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন, আহত হয়েছেন আরও অনেকে। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে দক্ষিণ পূর্বাঞ্চলীয় জাপোরিজিয়ায়। রাজধানী কিয়েভেও আঘাত হেনেছে রুশ বাহিনী। খেরসন ও খার্কিভে হামলার কারণে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়। একদিনেই রুশ বাহিনী দেশ জুড়ে শতাধিক ড্রোন ছুড়েছে বলেও জানায় ইউক্রেন। রাশিয়ার এই ব্যাপক হামলার জবাবে পাল্টা আঘাত করেছে ইউক্রেন। রাতভর রুশ ভূখণ্ডে 4 শতাধিক ইউক্রেনীয় ড্রোন প্রতিহত করার দাবি করেছে মস্কো। ভোরোনজ অঞ্চলে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে আগুন ধরে যায় 2টি গুদামে। এতে হতাহত হয়েছেন কয়েকজন। রুশ ওয়াইল্ড বেরিজের লজিস্টিক স্থাপনাও আগুনে ক্ষতিগ্রস্ত হয়।
পাল্টাপাল্টি হামলার মধ্যেই আরও ঘনীভূত হয়েছে যুদ্ধের কূটনৈতিক সংকট। ইউক্রেনের দাবি রাশিয়া উত্তর কোরিয়া থেকে আরও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও সামরিক সরঞ্জাম পাচ্ছে এবং নতুন করে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে। একই সঙ্গে রাশিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াচ্ছে এবং ইউক্রেনের প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের ঘাটতির সুযোগ নিতে চাইছে বলে অভিযোগ তুলেছে কিয়েভ। মস্কো শান্তির জন্য নয়, যুদ্ধ আরও বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে বলেও মন্তব্য করেন জেলেনস্কি। ইউক্রেনের পূর্ব ও দক্ষিণ ফ্রন্টে নতুন করে বড় ধরনের রুশ অভিযান চালানোর আশঙ্কাও করছে কিয়েভ। অন্যদিকে সামনে আসছে মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহ চিত্র। জাতিসংঘের হিসাবে যুদ্ধ চলাকালে রাশিয়ার হাতে আটক 16,000-এর বেশি ইউক্রেনীয় বেসামরিক নাগরিক এখনো স্বাধীনতা থেকে বঞ্চিত। অনেককেই বিচ্ছিন্নভাবে আটকে রাখা হয়েছে, যা আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে জানিয়েছে সংস্থাটি। কাকলি আখতার, সময় সংবাদ। চীনের মহাকাশ কর্মসূচিতে বড় ধাক্কা। উৎক্ষেপণের মাত্র 85 সেকেন্ড পর বিস্ফোরণে ধ্বংস হয়েছে লং মার্চ 7 এর রকেট। রকেটটিতে ছিল ঝংসিং 4B বা চায়না সেট 4B যোগাযোগ উপগ্রহ। এটি বিশ্বের বিভিন্ন অঞ্চলে রেডিও, টেলিভিশন এবং অন্যান্য যোগাযোগ সেবা দেওয়ার জন্য কক্ষপথে পাঠানোর কথা ছিল। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, উড্ডয়নের সময় রকেটের ত্রুটি দেখা দেয়ায় মিশন ব্যর্থ হয়েছে। কক্ষপথে যোগাযোগ উপগ্রহ পাঠানোর এই মিশন ব্যর্থ হওয়ায় কারণ খতিয়ে দেখছে চীন। লং মার্চ 7A চীনের অন্যতম নির্ভরযোগ্য স্যাটেলাইটবাহী রকেট। এটি ছিল রকেটটির 18তম মিশন। ভোরের সময় আরও থাকছে অনিশ্চয়তায় ভারতীয় দলের বাংলাদেশ সফর। ঢাকায় ক্রিকেটারদের পাঠানো নিয়ে মেলেনি দিল্লির গ্রিন সিগন্যাল। সেপ্টেম্বরে আফগানিস্তান সিরিজ নিশ্চিত করল বিসিসিআই। দক্ষিণ আফ্রিকার রুস্টেনবার্গে একটি অবৈধ খনি ধসে অন্তত 14 জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 8 শ্রমিক। স্থানীয় সময় সোমবার রাতে শহরটির কাছে একটি পুরনো খনি বর্জ্য এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, প্রথমে খনির সুড়ঙ্গ ধসে পড়ার কথা বলা হলেও মাটির স্তূপের দেয়াল ধসে পড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের বেশিরভাগই প্রতিবেশী দেশ লেসোথোর নাগরিক বলে ধারণা করা হচ্ছে। চিকিৎসা শেষে আহতদের মধ্যে 3 জনকে অবৈধ খননের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। বাকি 5 জন পুলিশ পাহারায় হাসপাতালে চিকিৎসাধীন। দক্ষিণ আফ্রিকায় পরিত্যক্ত সোনা ও প্লাটিনাম খনিতে হাজারো মানুষ অবৈধভাবে কাজ করেন বলে জানা যায়। এশিয়ার বিভিন্ন দেশ জুড়ে চলছে বন্যা, ভূমিধস আর ঝড়ের আঘাত। দুর্যোগের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মানুষের দুর্ভোগ। ভারতের আসামে বন্যায় ঘরবাড়ি হারিয়ে ত্রাণের অপেক্ষায় হাজারো মানুষ। চীনে টাইফুন ডলফিনের তাণ্ডবে ডুবে গেছে সড়ক, একই সাথে দেখা দিয়েছে ভূমিধস। ফিলিপিন্সে মৌসুমি বৃষ্টিতে বন্যা ও ভূমিধসে অন্তত 12 জনের মৃত্যু হয়েছে। ভারতের আসামে বন্যার পানিতে বাড়িঘর হারিয়ে নিঃস্ব বহু পরিবার। সপ্তাহ পেরিয়ে গেলেও সরকারি সহায়তা না পাওয়ার অভিযোগ তাদের। বিভিন্ন এলাকায় গাছের গুঁড়ি ও অন্যান্য ধ্বংসাবশেষ পড়ে বন্ধ হয়ে গেছে চলাচলের রাস্তা। এরই মাঝে রাজ্যটিতে বন্যায় প্রাণ হারিয়েছেন শতাধিক মানুষ। এছাড়া ঘরবাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে উঠেছেন অন্তত 8,000 বাসিন্দা। স্বাভাবিকের তুলনায় প্রায় 20% কম বৃষ্টি হলেও ভয়াবহ বন্যার মুখে আসাম। এদিকে চীনের পূর্বাঞ্চলে 2 দফা আঘাতের পর স্থলভাগে ঢুকে পড়েছে শক্তিশালী টাইফুন ডলফিন। এর প্রভাবে দেশটির বিভিন্ন প্রদেশে চলছে ভারী বৃষ্টি ও ঝড়ো হাওয়া। জিয়াংসুর সুজৌ শহরে জারি করা হয়েছে 2য় সর্বোচ্চ মাত্রার বন্যা নিয়ন্ত্রণ জরুরি অবস্থা। টানা বৃষ্টিতে নদী ও হ্রদের পানি বাড়ায় জারি করা হয়েছে লাল সতর্কতা। আনহুইতে একদিনে 309 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে জলাবদ্ধতার পাশাপাশি ভূমি ও সড়ক ধসের ঘটনাও ঘটেছে। পরিস্থিতি মোকাবেলায় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ফিলিপিন্সে বন্যা ও ভূমিধসের ঘটনায় অন্তত 12 জনের মৃত্যু হয়েছে। দেশটির প্রধান দ্বীপ লুজন জুড়ে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে। রাজধানী ম্যানিলা সহ 33টি প্রদেশে 5 লাখের বেশি বাসিন্দা ক্ষতিগ্রস্ত হয়েছেন। বন্যা কবলিত এলাকা থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে বাসিন্দাদের। কর্তৃপক্ষ বলছে, আবহাওয়া পরিস্থিতি উন্নত না হওয়ায় নতুন করে বন্যা ও ভূমিধসের আশঙ্কা বাড়ছে। বরকতুল্লাহ, সময় সংবাদ। কঙ্গোতে ভয়াবহ রূপ নিয়েছে ইবোলা সংক্রমণ।
মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২,০০০। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪,৩৮১ জন। ইবোলার বান্দিবুগিও নামে বিরল এই ধরনটির টিকা ও নির্দিষ্ট চিকিৎসা না থাকায় বাড়ছে উদ্বেগ। তবে এরই মধ্যে শুরু হয়েছে সম্ভাব্য টিকার ক্লিনিক্যাল ট্রায়াল। ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে থামছেই না প্রাণঘাতী ইবোলা সংক্রমণ। দেশটির জনস্বাস্থ্য কর্তৃপক্ষের সর্বশেষ হিসাবে এ পর্যন্ত শনাক্ত হয়েছে ৪,০০০-এর বেশি মানুষ। প্রাণ হারিয়েছেন আক্রান্তদের প্রায় ৪৬%। ৭ শতাধিক রোগী এখনও আইসোলেশন বা হাসপাতালে চিকিৎসাধীন বলে খবর পাওয়া গেছে। কঙ্গোর ৫টি প্রদেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। তবে সংক্রমণের কেন্দ্রস্থল হয়ে আছে ইটুরি প্রদেশ। অল্প সময়ে বাড়ছে মৃতের সংখ্যা। জাতিসংঘ জানায় মহামারীতে প্রায় অর্ধেক মানুষ মারা গেছেন মাত্র গত ২০ দিনে। দেশটির ইতিহাসে সবচেয়ে বড় ইবোলা প্রাদুর্ভাবে পরিণত হয়েছে এবারের সংক্রমণ। পরিস্থিতি মোকাবিলায় জরুরি পদক্ষেপের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। স্বাস্থ্যকর্মী, ত্রাণ সংস্থা, সরকার, দাতা এবং স্থানীয় জনগণ সব পক্ষকেই এখনই আরও বেশি কাজ করতে হবে বলে জানায় সংস্থাটি। সংক্রমণ নিয়ন্ত্রণে দেরি হলে নতুন করে আরও বহু মানুষের প্রাণহানির আশঙ্কা রয়েছে বলেও জানায় তারা। গেল ১৫ মে ইবোলা প্রাদুর্ভাবের ঘোষণা দেয় কঙ্গো সরকার। এবারের সংক্রমণের জন্য দায়ী বান্দিবুগিও ইবোলা ভাইরাস। এই ভাইরাসের বিরুদ্ধে এখনও অনুমোদিত কোনো টিকা বা নির্দিষ্ট চিকিৎসা নেই। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে আক্রান্তদের শনাক্ত, আইসোলেশন এবং চিকিৎসা নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে সম্ভাব্য টিকা ও চিকিৎসা নিয়ে ক্লিনিক্যাল ট্রায়াল চলছে। প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ ঠেকাতে আক্রান্তদের দ্রুত শনাক্ত, সংস্পর্শে আসা ব্যক্তিদের নজরদারি এবং চিকিৎসা ব্যবস্থার সক্ষমতা বাড়ানোই এখন সবচেয়ে বড় অগ্রাধিকার বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। কাকলি আখতার, সময় সংবাদ। ভারত ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। ঢাকা সফরের ব্যাপারে কিছুই চূড়ান্ত না করে উল্টো আগামী মাসে আফগানিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ খেলতে নামছে ভারতীয়রা। সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে দিল্লিতে আফগানদের বিপক্ষে 3টি টি-20 খেলবে ইন্ডিয়া। প্রস্তাবিত সূচি অনুযায়ী ঢাকায় বাংলাদেশ ভারত সিরিজ হওয়ার কথা ১ থেকে ১৩ সেপ্টেম্বর। কিন্তু ওই সফর নিয়ে এখনও কিছু জানায়নি বিসিসিআই। শেষ পর্যন্ত হয়তো হচ্ছেই না বাংলাদেশ ভারত সিরিজ। আলোচিত সিরিজ আয়োজনে বাংলাদেশ বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলেও ভারতের পক্ষ থেকে সেভাবে আন্তরিকতা দেখা যায়নি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও সরকার ইতিবাচক মনোভাব দেখালেও অনেকটা গা ছাড়া ভাব প্রতিবেশীদের। কূটনৈতিক রাজনৈতিক সমীকরণের প্যাচে বিপাকে ২২ গজের ক্রিকেট। সেপ্টেম্বরে ভারত আফগানিস্তান সিরিজের দিনক্ষণ প্রকাশের পর এখন একরকম অন্ধকারে বাংলাদেশ ভারত ৬ ম্যাচ হোয়াইট বল সিরিজের ভবিষ্যৎ। কূটনৈতিক অস্থিরতার কারণে ২০২৪ ও ২৫ সালে দুবার ঢাকা সফর স্থগিত করে ভারত। মাঝে অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ ও উগ্রপন্থীদের তোপের মুখে মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করে তোলে ভারতীয়রা। এরপর নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে অন্তর্বর্তী সরকারের সে দেশে ক্রিকেটারদের টি-20 বিশ্বকাপ খেলতে না পাঠানোর সিদ্ধান্তে আরও ঘোলাটে হয় সব। তবে জাতীয় নির্বাচনের পর বাংলাদেশের সরকার ও ক্রিকেট বোর্ডে পরিবর্তনে এই সিরিজ নিয়ে নতুন করে সম্ভাবনা তৈরি হয়। বিসিবি থেকে নিয়মিতই বিসিসিআই এর সঙ্গে যোগাযোগ করা হচ্ছিল। সিরিজ আয়োজনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা চেয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল, এমনকি ভারতে গিয়ে দেখা করেছেন বিসিসিআই কর্মকর্তাদের সঙ্গেও। মাঝে বেশ কয়েকবার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন সরকার বিষয়টি নিয়ে কাজ করছে, শিগগিরই ইতিবাচক খবর আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি। ১ থেকে ১৩ সেপ্টেম্বর ৩টি করে ওয়ানডে ও টি-20 আয়োজনের প্রস্তুতি নিচ্ছিল বিসিবি। কিন্তু এত কিছুর পরও ভারতের পক্ষ থেকে পরিষ্কারভাবে কিছুই জানানো হয়নি। উল্টো দেশটির গণমাধ্যমে খবর আসে নরেন্দ্র মোদী সরকারের কাছে সফরের ব্যাপারে এখনো অনুমতি চায়নি বিসিসিআই। আর এসবের মাঝে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের টি-20 সিরিজের সূচি প্রকাশের পর একরকম শেষই হয়ে গেল টিম ইন্ডিয়ার বাংলাদেশ সফরের সম্ভাবনা। দিল্লিতে ১৩, ১৫ ও ১৭ সেপ্টেম্বর আফগানদের বিপক্ষে 3টি টি-20 খেলবে তারা। নিজেদের দেশে কখনোই আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়নি আফগানিস্তান দলের। ভারতের বিভিন্ন গ্রাউন্ডকে হোম ভেন্যু হিসেবে ব্যবহার করেন রশিদ গুরবাজরা। এর আগে লখনৌ, দেহরাদুন ও নয়ডায় বিভিন্ন দলের বিপক্ষে হোম সিরিজ খেললেও এবারই প্রথম ভারতের বিপক্ষে ভারতের মাটিতে খেলবে আফগান। আর নিজ দেশে গেস্ট টিম হিসেবে অংশ নেবে ইন্ডিয়া টিম। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা।
সরাসরি ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেল বাংলাদেশ। 2027-এ দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়ায় অনুষ্ঠিত হবে 50 ওভারের বিশ্বকাপ। আইসিসি র্যাঙ্কিংয়ে 9 নম্বরে অবস্থান করায় এই সুবিধা পেল লাল সবুজ। তবে ভাগ্যের জোরে বাংলাদেশ টিকিট পেলেও টানা তৃতীয়বারের মতো বাছাই পর্ব পার হয়ে বিশ্বকাপের মূল পর্বে খেলতে হবে ওয়েস্ট ইন্ডিজকে। 2027 বিশ্বকাপ সরাসরি খেলতে হলে আইসিসির নিয়ম বেশ স্পষ্ট। 30 সেপ্টেম্বরের মধ্যে থাকতে হবে শীর্ষ 8-এ। বেলফাস্টে তৃতীয় ওয়ানডেতে আয়ারল্যান্ডকে হারিয়ে সেই জায়গা নিশ্চিত করেছে আফগানিস্তান। র্যাঙ্কিংয়ের 9 নম্বরে থাকলেও একই সুবিধা পাচ্ছে বাংলাদেশ। আয়োজক সত্ত্ব থাকলে আইসিসির পূর্ণ সদস্যভুক্ত দেশগুলোর ক্ষেত্রে বিশ্বকাপ খেলার জন্য নেই বাছাই পর্বে খেলার বাধ্যবাধকতা। র্যাঙ্কিংয়ের 4 নম্বরে অবস্থান করা সাউথ আফ্রিকা তাই কোয়ালিফাই করেছে অটোমেটিক। এই জন্য বটম লাইনের বাইরে থেকেও লাল সবুজরা ভাগ্য গুণে পেয়ে গেছে চূড়ান্ত পর্বের টিকিট। তবে কপাল পড়েছে ওয়েস্ট ইন্ডিজের। র্যাঙ্কিংয়ের 10 নম্বরে থাকা ক্যারিবিয়ানদের সামনে কোনো সুযোগ নেই 30 সেপ্টেম্বরের আগে বাংলাদেশকে রিপ্লেস করে 9-এ জায়গা করার। বর্তমানে তাদের রেটিং পয়েন্ট 77 আর লাল সবুজদের 83। বিশ্বকাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করার কাট অফ ডেটের আগে অবশ্য ভারতের বিপক্ষে দুটো ওয়ানডে ম্যাচ আছে ওয়েস্ট ইন্ডিজের। কিন্তু সেই ম্যাচ দুটোতে জয় পেলেও রেটিং পয়েন্টে বাংলাদেশকে বিট করতে পারবে না সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। তাই আরও একটা আসর তাদের খেলতে হবে বাছাই পর্বের গণ্ডি পেরিয়ে। এর আগে 2019 এবং 23 সালেও বিশ্বকাপের বাছাই পর্বে খেলতে হয়েছিল ওয়েস্ট ইন্ডিজকে। 19-এ বাধা টপকালেও 23-এ তারা আটকে গিয়েছিল বাছাইয়ের গণ্ডিতে। সেবারই প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপের বাইরে থাকতে হয় তাদের। একই কারণে ক্যারিবিয়ানদের জায়গা হয়নি গত আসরের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও। মোট 12টি দল নিয়ে অনুষ্ঠিত হবে 2027 ওয়ানডে বিশ্বকাপ। স্বাগতিক হওয়ায় 10ম দল হিসেবে চূড়ান্ত পর্বে জায়গা পেয়েছে জিম্বাবুয়ে। তবে সহযোগী দেশ হওয়ায় আয়োজক হয়েও চূড়ান্ত পর্বের টিকিট পায়নি নামিবিয়া। তাদের পার করতে হবে বাছাই পর্বের কঠিন পথ। এসএম ইকবাল, সময় সংবাদ। টেস্টে অস্ট্রেলিয়ার মাটিতে হার জিতের চেয়ে 5 দিন খেলাটাই হবে বড় অর্জন, আর সেটা করতে হলে মূল দায়িত্ব ব্যাটারদের। ডারউইনে লড়াকু মানসিকতা দেখাতে হবে ক্রিকেটারদের। স্মিথ হেডদের সামনে বোলারদেরও ধৈর্যহারা না হওয়ার পরামর্শ সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিকের। এদিকে বিসিবিতে নিজের কোচিং ক্যারিয়ার নিয়ে বহুদিন ধরে অনিশ্চয়তায় আছেন রফিক। প্রতিশ্রুতি দিয়েও বুলবুলের আমলে দেওয়া দায়িত্ব এখনও বুঝিয়ে দেয়নি তামিম ইকবালের বোর্ড। অস্ট্রেলিয়ার মাটিতে এবার বাংলাদেশের সবচেয়ে বড় পরীক্ষা হয়তো স্কোরবোর্ডে নয়, ক্রিজে 5 দিন টিকে থাকা। অজি বোলারদের পেস, বাউন্স আর মুভমেন্টের সামনে প্রতিটা বলই যেন অগ্নি পরীক্ষা। আমি অস্ট্রেলিয়ার সাথে অনেক ম্যাচ খেলেছি, তো ওরা প্রফেশনাল কী জিনিস ওদের শিক্ষা নিতে হয়। তা আমি মনে করি যে বাংলাদেশে এখান থেকে কিছু যদি শিখ আসে, আমি বলি যে ম্যাচটা হারুক, বাট 5 দিন যে হারুক। ওরা দেখা যায় 4টা বল আপনি আউটসাইড অফ স্টাম্প করে আর 2টা বল অ্যাটাক করে, আর নাহলে দেখা যায় 2টা বল আপনি বাউন্সার মারে, 4টে কিন্তু আউটসাইড অফ স্টাম্প। তা আমি একটা সাজেশন যদি টিমে থাকতাম, একটা সাজেশন যে বল ছাড়া শিখো। টেস্ট ম্যাচটা আপনি বল ছাড়বেন তত আপনার বেনিফিট হবে, তত সময় পাচ্ছেন, তত আপনি দেখা যায় আইসাইড ক্লিয়ার হচ্ছে। শুধু ব্যাটিংয়ে নয়, বোলারদের সামনেও কঠিন চ্যালেঞ্জ। স্মিথ কিংবা হেডের মতো ব্যাটারদের বিপক্ষে দ্রুত উইকেট পাওয়ার তাড়নায় পরিকল্পনা বদলানো যাবে না। ধৈর্য ধরে একই জায়গায় বোলিং করে যেতে হবে, পরামর্শ সাবেক অলরাউন্ডারের। এই ধৈর্যের পরীক্ষা মোহাম্মদ রফিক নিজেও দিচ্ছেন। প্রথম টেস্ট জয়ী দলের সদস্য থেকে দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ার। মাঠের সেই অভিজ্ঞতা এখন কোচিংয়ে কাজে লাগাতে চান সাবেক এই ক্রিকেটার। বুলবুলের আমলে পেয়েও ছিলেন দায়িত্ব, কিন্তু তামিম আমলে বদলে যায় সব। সুযোগের অপেক্ষাটা দিন দিন আক্ষেপে পরিণত হচ্ছে রফিকের। আপডেট কিছু না, বাট আমি ইলেকশন আগে 2-3 দিন আগে আমি তামিমের সাথে কথা বললাম। হ্যাঁ, আমি শাহরিয়ার নাফিসের থেকে আমি দেখছি ফাইলটা, ইলেকশনের পরের দিনকেই আপনার সাথে আমি বসবো। তারপরে তো দেখা যায় শ্রীলঙ্কা সিরিজ গেল, শ্রীলঙ্কা চলে ওই আবার দেখায় লন্ডন চলে গেল, তো এরপরে আর কথাবার্তা হয়নি। তারা অনেক কিছু নিয়ে কাজ করতেছে, অনেক ব্যস্ত আছে, হতে পারে এই ফাঁকে আমার কথার স্মরণ নেই। এরই মধ্যে বিসিবির বিভিন্ন দায়িত্বে রুবেল, বিদ্যুৎ সহ সাবেক ক্রিকেটারদের যুক্ত করার আলোচনা চলছে। তখন রফিকের প্রশ্ন, দেশের ক্রিকেটে তার জায়গাটা কোথায়? আমাদের যদি বেটার পায় তা আমাকে কেন নিবে, বাট আমি যদি আমারতে যদি অনেক খারাপ হয় তা আমার রিকোয়েস্ট থাকবে কেন আমাকে নেবেন না। এদিকে বিসিবির ঘরোয়া ক্যালেন্ডার নিয়েও আক্ষেপের শেষ নেই রফিকের। তার মতে কোনো লক্ষ্য ছাড়াই বছরের পর বছর চলছে ঘরোয়া ক্রিকেট। দুঃখের বিষয় বলি যে আমাদের যেই
ডোমেস্টিকে আপনার যে কালচার বা যে ক্যালেন্ডার তৈরি করে, আমি মনে করি যে ওই রকম প্রিপারেশন তৈরি করে না। খেলা চালাচ্ছি, কিন্তু আমরা আমাদের টার্গেটটা কি, কোনো টার্গেট ছাড়া কিন্তু আমরা খেলা চালাচ্ছি। তা আমি মনে করি যে কোনো জিনিস টার্গেট থাকতে হবে। এর সামনে বিশ্বকাপ খেলা আছে, আপনি 50 ওভার ODI, আপনি ওইভাবে এখানে প্রিপারেশনটা নেন। যদিও এবার ঘরোয়া ক্রিকেট নিয়ে মহাপরিকল্পনা বিসিবির, এক মৌসুমে আয়োজন করতে চায় 9 টুর্নামেন্ট, তবে তা বাস্তবায়ন করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। AFC চ্যালেঞ্জ লিগের মূল পর্বে জায়গা পাওয়ায় উচ্ছ্বসিত ফর্টিস এফসির কোচ মাসুদ পারভেজ কায়সার। সংবাদ সম্মেলনে তিনি জানান, এই ম্যাচে কন্ডিশন থেকে সুবিধা আদায় করে নিয়েছে স্বাগতিকরা। ম্যাচের একমাত্র গোল স্কোরার ইব্রাহিমও নিজের পারফরমেন্সে খুশি। আবাহনী থেকে ধারে খেলতে আসা ফুটবলার বলেন, মূল পর্বে ফর্টিসের জার্সি পরে মাঠে নামতে না পারলে আক্ষেপ থেকে যাবে তার। এদিকে ক্লাব প্রতিযোগিতার আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারায় গর্বিত ফর্টিস সভাপতি শাহিন হাসান। 4 বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল ফর্টিস এফসি। দেশের ক্লাব ইতিহাসে নবাগত দলটি অল্প সময়ের মধ্যে সুযোগ পায় এশিয়ার মঞ্চে। এফসি চ্যালেঞ্জ লিগে তাদের প্রতিপক্ষ ছিল গতবারের সেমিফাইনালিস্ট কিরগিজস্তান ক্লাব মুরাস ইউনাইটেড। নামে ভারে এগিয়ে থাকলেও কন্ডিশনের চ্যালেঞ্জ ছিল কিরগিজ ক্লাবটির সামনে। অন্যদিকে ঘরের মাঠে গরম আবহাওয়ায় খেলার অভ্যাস সুবিধা দিয়েছে বাংলাদেশের দলকে। কেন 3টে? আনসার সিম্পল, 1-0, এই জন্য 3টে। সো এই টিমের সাথে কোনো না কোনো পার্থক্য আমাদের বের করতে অনেস্টলি বলতে হবে। গরমে ওরা অতিষ্ঠ ছিল, আমাদের প্লেয়াররা সেই সুযোগ কাজে লাগাতে পেরেছে। বসুন্ধরা কিংস আর আবাহনীর ওপর ফিফার নিষেধাজ্ঞা থাকায় ফর্টিস খেলেছে চ্যালেঞ্জ লিগে। হঠাৎ সুযোগ মেলায় বেশ কিছু ফুটবলারের সঙ্গে 1 মাসের চুক্তি করে ক্লাবটি। তাদের মধ্যে অন্যতম আবাহনীর মোহাম্মদ ইব্রাহিম। লোনে ফর্টিসে এসেই গোল করে দলকে নিয়ে গেছেন চ্যালেঞ্জ লিগের মূল পর্বে। অথচ এখন গ্রুপ পর্বে ফর্টিসের জার্সি গায়ে জড়ানো নিয়েই অনিশ্চয়তায় তিনি। অবশ্যই ভালো লাগবে, এটা আমি ধরুন আগে দিলাম ফর্টিসকে খেলার জন্য, এরকমই হবে আর কি। আর অবশ্যই খারাপ লাগবে খেলতে না পারলে, আর খেলতে পারলে অবশ্যই ভালো লাগবে। এই 4 বছর ফর্টিস কখনো লিগ শিরোপা জিততে পারেনি, তা নিয়ে আক্ষেপ রাখতে চান না ক্লাব সভাপতি শাহিন হাসান। এফসি চ্যালেঞ্জ লিগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে গর্বিত তিনি। ফর্টিস এফসির মাত্র 4 বছরের মধ্যে এসে একটা এফসি কাপের সুযোগ পাওয়া, আমি একটা কথা সবসময় বলি যে যখন আমরা এফসি কাপের সুযোগ পাই তখন একটা কথা বলছি যে একটা এই যে লিগের ট্রফি বা ফেডারেশন ট্রফি জিতাচ্ছেও এফসি কাপের সুযোগ পাওয়াটা আমি আমার কাছে অনেক বেশি প্রাউড মনে করছি। কারণ আমরা ফর্টিস এফসি আজকে দেশকে রিপ্রেজেন্টেটিভ করবো, এটা হচ্ছে প্রাউড আর কোনো কিছু হইতে পারে না। আমরা যখন লিগে খেলছি ফর্টিস এফসির কোনো বাংলাদেশের ফ্ল্যাগের কোনো ছিল না, আজকে কিন্তু বাংলাদেশের ফ্ল্যাগ পরে আমরা দেশকে রিপ্রেজেন্টেট করছে, তো এটা ছিল সবচেয়ে প্রাউডের ব্যাপার। এফসি চ্যালেঞ্জ লিগে ফর্টিস এফসির কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে মুরাস ইউনাইটেড। ফর্টিস ভালো খেলেই জয় পেয়েছে বলে মনে করেন মুরাস কোচ। জিহাদ আল হাসান, সময় সংবাদ, ঢাকা। নানান প্রতিকূলতার মধ্য দিয়ে এশিয়া কাপ হকির প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয় হকি দল। পেছাচ্ছে জার্মানিতে কন্ডিশনিং ক্যাম্পের সফর। বাড়তি চিন্তার কারণ, দেশের মাটিতে ফ্লাড লাইটের আলোতে অনুশীলনের সুযোগ না পাওয়া। সমস্যা সমাধানে জাতীয় ক্রীড়া পরিষদের কাছে বারবার চিঠি দিয়ে উত্তর পায়নি ফেডারেশন। তবে এনএসসির নতুন পরিচালক করলেন আশ্বস্ত। নতুন স্বপ্নের পথে বাংলাদেশ জাতীয় হকি দল প্রস্তুতি নিচ্ছে আসন্ন এশিয়া কাপের, যেখানে সেরা 6-এ থাকতে পারলেই আগামী বছরগুলোতে বাড়বে আন্তর্জাতিক অঙ্গনে ম্যাচের সংখ্যা। তাতে র্যাঙ্কিংয়ের 29-এ থাকা লাল সবুজ দলের প্রথমবারের মতো বিশ্বকাপ খেলার সম্ভাবনা উকি দিচ্ছে। অবশ্য এর জন্য প্রয়োজন সঠিক প্রস্তুতি, কিন্তু সেটাই যেন বড় বাধা। মৌলানা ভাসানী হকি স্টেডিয়ামে সূর্যের আলো কমতেই থেমে যায় অনুশীলন। কারণটা মূর্তির মতো দাঁড়িয়ে থাকা ফ্লাডলাইটের অকার্যকরিতা। গত 3 বছরে যার কাজ কেবল স্টেডিয়ামের শোভা বাড়ানো, অথচ এশিয়া কাপে ম্যাচ আছে কৃত্রিম আলোতেও। এ নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদ বরাবর চিঠি দিয়েও টার্ফে আলো ফেরাতে পারেনি হকি ফেডারেশন। ফ্লাডলাইট প্রায় 3 বছর ধরে অকেজো অবস্থায় রয়েছে, কিছু মেরামত করতে হবে। বেশ অল্প সময়ের দায়িত্ব নিয়েছি, তারপরও যে যতটুকু সমস্যাগুলো ছিল আমাদের মন্ত্রণালয় থেকে যথেষ্ট সাপোর্ট দিচ্ছে। তারপর দু একটা বিষয়, যেমন ফ্লাড লাইটের বিষয়ে আমরা অলরেডি চিঠি দিয়ে রেখেছি। অন্তত চিঠিতে আলো পড়েছে কিনা সেটা জানতে চাওয়া হয় সদ্যই এনএসসি পরিচালক পদে নিয়োগ পাওয়া জাহেদ পারভেজ চৌধুরীর কাছে। তিনি জানান, দায়িত্বে নতুন হওয়ায় এখনো চিঠি পৌঁছায়নি তার কাছে, তবে শীঘ্রই করবেন সমাধান। এটা সম্বন্ধে আমার কাছে এখনো খুব একটা তথ্য, আমি যেহেতু নতুন বসেছি, আমি সব চিঠিপত্র বিগত দিনে যা এসেছে তা কিন্তু আমি নেওয়ার চেষ্টা করছি। সো ওই হকি রিলেটেড এখনও আমার কাছে ওই চিঠিটা আমি দেখিনি।
সো আমার কাছে চিঠিটা আসা মাত্র আমি উদ্যোগ নেব বলে আমি মনে করি। আর ফ্লাড লাইটটা তো এটা খুবই নেসেসারি। আমরা মনে করি যে হকি স্টেডিয়ামে ফ্লাড লাইট নিয়ে আমরা কাজ করব। অবস্থা নাজেহাল টার্ফেরও, যা আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের যোগ্যতা হারিয়েছে 2024 সালেই। এত কিছুর বাধা টপকেই প্রস্তুতি সারছেন আমিরুল জিমিরা। এরপরও নেই স্বস্তি। 12 আগস্ট জার্মানি যাওয়ার কথা কন্ডিশনিং ক্যাম্পের জন্য, তবে ভিসা জটিলতায় পেছাচ্ছে সেই সফর। তাতে কমবে দেশটির মাটিতে প্রস্তুতি ম্যাচের সংখ্যাও। 3 সপ্তাহ কন্ডিশনাল ক্যাম্পের জন্য একটা প্রপার টাইম, তো আমরা ওই টার্গেট নিয়ে কিন্তু কাজ করে যাচ্ছি। আশা করছি এবং চেষ্টা করছি যাতে বৃহস্পতিবারের ভেতর যদি আমরা এই আমলাতান্ত্রিক যে জটিলতাগুলো রয়েছে এগুলো যদি সম্পন্ন করতে পারি, হয়তো আমরা আগামী সপ্তাহে ভিসা আশা করতে পারি। নানান প্রতিকূলতায় বাধার সীমা নেই হকি ফেডারেশনের। এর মধ্যেই নিজস্ব অর্থায়নে কাজ শুরু করেছে ফেডারেশন। এনএসির অনুমতি নিয়ে ইতোমধ্যেই খেলোয়াড়দের ফ্যাসিলিটিস নিশ্চিত করার চেষ্টা করছে। এদিকে হকিকে ক্রিকেট ফুটবলের মতো গুরুত্ব দিয়ে বেশ কিছু প্রকল্প হাতে নিচ্ছে জাতীয় ক্রীড়া পরিষদ। রাফি আমিন, সময় সংবাদ, ঢাকা। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, গ্রামে দিনের অর্ধেক সময় থাকছে না বিদ্যুৎ। দুঃখ প্রকাশ প্রতিমন্ত্রীর। এলএনজি টার্মিনাল মেরামতে 72 ঘন্টা বন্ধ থাকলে বাড়বে সংকট। রাষ্ট্রপতি নির্বাচনে দলের বিপক্ষে ভোট দেওয়ার সুযোগ নেই, এখনো চূড়ান্ত হয়নি বিএনপি প্রার্থী, জানালেন চিফ হুইপ। 20 আগস্ট সরাসরি সম্প্রচার হবে ভোট গ্রহণ। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে 1200 কিলোমিটার খাল খনন করেছে সরকার। 3.5 কোটি গাছের চারা রোপণ। ইশতেহার বাস্তবায়নে নানা উদ্যোগ, প্রযুক্তি ভিত্তিক সমাধানের জোর। র্যাবের নাম বদলে আসছে এসআরবি। ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা, শৃঙ্খলা ভঙ্গের ব্যবস্থা মহাপরিচালকের হাতে। মৌলিক পরিবর্তন নিয়ে প্রতিরক্ষার সদস্য না রাখার পরামর্শ। এই ছিল ভোরের সময়। এরপর সকালের সময় নিয়ে সঙ্গে থাকবেন মেজবাউল আলিফ। ধন্যবাদ সাবরিনা। সকালের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।